টাকার জন্য নিজের শরীরটাকে বিক্রি করে দিলেন আপনি আদ্রিজা। আপনাকে অন্তত তেমন আমি ভাবিনি, কিন্তু সুন্দর লালসাগ্রস্ত শরীরের অধিকারী রূপবতী নারীকে ভালোবাবা বোধ হয় উচিত হয়নি আমার। রাইট আদ্রিজা? ও সরি, মিসেস রক্তিম মাহমুদ। আদ্রিজা টলমলে চোখে মুখ তুলে চাইল রক্তিমের দিকে। যে ছেলেটা রোজ এক একটা মেয়ের সাথে টাইম স্পেন্ড করে, যার হাজারটা মেয়ের সাথে ইন্টিমেট রিলেশন, সেই ছেলেটা তাকে ভালো ভেবেছিল। ভাবতেই তাচ্ছিল্য মাখা হাসি হাসল সে। শরীরে জড়িয়ে থাকা চাদরটা আরও ভালোভাবে মুষ্টিবদ্ধ করে জড়িয়েই থম মেরে বসল সে। রক্তিমের দিকে ছোট ছোট চোখে তাকিয়ে বলে উঠল, আপনার কাছে নারীর সংজ্ঞা মানে কি আমার ইতিমধ্যে জানা হয়ে গেছে রক্তিম। গতরাতের আপনার হিংস্রতাই তার জানান দিয়েছে। তাই আপনার চোখে নিজেকে সাধু ভেবে একেবারে খুশি জোয়ারে বেসে যাব এমনটা ভাববেন না। রক্তিম মৃদু হাসার চেষ্টা করল। কাল রাতের ড্রিঙ্কস থেকে আদ্রিতার সাথে যে কী করেছে তা ভেবে শরীরের শিরা উপশিরা কেঁপে উঠল তার। এক নজর আদ্রিজার দিকে তাকিয়েই ভালোভাবে পর্যবেক্ষণ করল তাকে। বেজা চুল থেকে টপাটপ পানি গড়াচ্ছে। শরীরে জড়ানো চাদরও বেশ খানিকটা ভিজে গিয়ে লেপ্টে পড়েছে শরীরে। শীতের সকালে কনকনে ঠান্ডায় ঠোঁট জোড়া ঈষৎ কাঁপছে তার। গলার ডান পাশে এখনও লাল টকটকে হয়ে বাসছে দুটো কামড়ের চিহ্ন। রক্তিম ছোট্ট শ্বাস ফেলল। শেষ পর্যন্ত আদ্রিজা? কথাটা মস্তিষ্ক কিছুতেই মানতে চাইল না তার। এ পৃথিবীর প্রতিটা মেয়েকে অন্য নজরে দেখে। আসলেও আদ্রিজার প্রতি তার সে চাহনি আসে না। আদ্রিজার প্রতি আর যাই হোক, শ্রদ্ধা সম্মান কাজ করে তার। আর সেই মেয়েটিকেই কিনা নিজের চাহিদা মেটানোর খোরাক বানালো। চোখজোড়া কয়েক সেকেন্ড বন্ধ রেখে নিজের ভিতরের অনুশাসনাকে ধামাচাপা দিয়ে বাঁকা হাসল সে। বরাবরের মতো নিজেকে হাস্যোজ্জ্বল রেখে দাঁত কেলিয়ে বলল, উফ, রেগে যাচ্ছেন কেন আপনি? আমি কিন্তু আপনাকে কখনো রাগতে দেখিনি। আদ্রিজা শান্ত চাহনিতে তাকালো। বুকের ভিতর অদ্ভুত কষ্ট হচ্ছে। হঠাৎ বাবা মারা যাওয়ায় বিজনেসের সব পাওনা ব্যাংক লোন মেটাতে যখন তার পরিবারের বেহাল দশা, তখনই রক্তিমের বাবা রক্তিমকে বিয়ে করার প্রস্তাবটা রেখেছিল। অর্ধেক দেনা পাওনা মিটিয়েই নিজেদের বাড়িঘর বিক্রি করে পথে নেমেছিল আদ্রিজা ও তার পরিবার। অবশেষে রক্তিমের বাবার কথায় টাকার বিনিময়ে এই বিয়েটা করে নেওয়াই ভালো মনে হয়েছিল তার। যদিও তার চাচাও পরামর্শ দিয়েছিল বিয়েটা করার, তবে রক্তিমের চরিত্র সম্পর্কে তার বাবা কিছুটা লুকিয়ে গেলেও রক্তিম লুকায়নি। প্রথম দিন থেকে বলে এসেছে সে তাকে বিয়ে করে জীবনটা নষ্ট না করতে, কিন্তু এছাড়া যে আর কোনো পথ খোলা ছিল না ওর। 3টে টিউশনি করিয়ে বাবার অর্ধেক ঋণ শোধ করা আর নিজের ছোট বোন আর মাকে হাসি খুশি রাখা কোনো কালেই সম্ভব নয়। তাই তো রক্তিমের মতোই একটা খারাপ চরিত্রের মানুষকে বিয়ে করতে হলো, যে কিনা নারী মাত্রই চেনে নারীর শরীর। আদৌ কি কোনো কালে রক্তিম তাকে স্ত্রী হিসাবে সম্মান করবে? কখনো কি মনে জায়গা করতে পারবে? আদ্রিজা দীর্ঘশ্বাস ফেলল। রক্তিমের নারীদের প্রতি ধারণা, দৃষ্টি, ঘৃণা সবটা জানার পরেও রক্তিমের সাথে এর আগে তার যতবার কথা হয়েছে খুবই নম্র আর শালীনভাবেই কথা বলেছে সে। কখনো এটুকু অপমান কিংবা এটুকু ঘৃণা নিয়ে কথা বলেনি। তবে আজ ঘৃণা হচ্ছে, চরম ঘৃণা হচ্ছে। নিজের শরীরের আনাচে কানাচে রক্তিমের স্পর্শগুলো মনে করে চোখ টলমল করে উঠল তার। দাঁতে দাঁত চেপে এটাকেই নিয়তি ভেবে নিয়ে চোখ বন্ধ করল সে। ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, ওটাকে রাগ বলে না মিস্টার রক্তিম, ওটা তাচ্ছিল্য ছিল। রাগ সবার উপর হয় না, আপনার উপর তো নয়ই। কথাটা বলেই শরীরে জড়ানো চাদরটা নিয়ে উঠে দাঁড়ালো সে। ঈষৎ কাঁপতে থাকা শরীর নিয়ে দৃঢ় পায়ে হেঁটে রুম থেকে বের হতে নিতেই রক্তিম বলে উঠল, তাচ্ছিল্য কিংবা রাগ, আই ডোন্ট কেয়ার আদ্রিজা, অ্যান্ড ইউ নো দ্যাট আদ্রিজা। আমি নারীকে কিভাবে জানি, কিভাবে দেখি। বিয়ের এক মুহূর্ত আগে পর্যন্ত আমি আপনাকে বুঝিয়েছি রক্তিম মানুষটা কেমন। সে নারী বলতে কেবল নারীর লোভনীয় শরীরটাই চেনে আদ্রিজা। রক্তিমের এক এক রাতের সঙ্গী এক একজন নারী। রক্তিম নারীদের সম্মান করতে জানে না। তাই নারীর রাগ কিংবা তাচ্ছিল্য আমার কিছুই আসে যায় না আদ্রিজা। আপনি টাকার বিনিময়ে বিয়ে করেছেন, আর প্রতিদিন যে নারীরা আমার সাথে সময় কাটায় তারাও টাকার বিনিময়েই সময় কাটায়। সো ওদের আমি যে চোখে দেখি আপনাকেও ঠিক সেভাবেই দেখব। এর থেকে বেশি কিছু আপনি আশা রাখবেন না আদ্রিজা। আদ্রিজা চোখ বেয়ে টপাটপ পানি গড়িয়ে পড়ল।
কত সহজে ওইসব মেয়েদের সাথে তার তুলনা করলো, যেসব মেয়েদের টাকার বিনিময়ে কেনা যায়। অথচ জীবনের রক্তিম ছাড়া আর কোনো পুরুষকে নিজের শরীর তো দূর হাতও ধরতে দেয়নি সে। হয়তো সৃষ্টিকর্তা তার ভাগ্যে এটাই রেখেছিল। ভেবে দীর্ঘশ্বাস ফেলল সে। হ্যাঁ, টাকার জন্যই তো বিয়েটা করেছে সে। এখন রক্তিমের চাহিদা মেটানোর খোরাক তো সেই হবে। তাই তো গতকাল রাতে নীরবেই সবটা সহ্য করেছে সে, কিছু বলেনি। চোখ জোড়া বন্ধ করে বার কয়েক নিঃশ্বাস নিয়ে বলে উঠল, নারীর শরীর ছাড়া কিছুই চেনেন না তাই তো? হ্যাঁ, আমার শরীরটা আপনার জন্যই, আপনার সম্পত্তি। বিক্রি করে দিয়েছি আমি আমার শরীর। আমি তাতে কখনো কোনো অভিযোগ আনব না মিস্টার রক্তিম, কারণ আমি টাকার বিনিময়ে নিজেকে আপনার করে দিয়েছি। এছাড়া বেশি কিছু আমি এমনিতেও আশা করতাম না। রক্তিম ঠোঁট প্রসারিত করে হাসল। প্রখর আত্মসম্মান যার, সেই মেয়েটি নিজের পরিবারের সুখের জন্য নিজেকে বিলিয়ে দিল। অদ্ভুত, মেয়েরা এমনও হয় বুঝি? ঠোঁট বাঁকিয়ে বলে উঠল, টাকার জন্য আজ আমার হয়েছেন, কাল অন্য কারো হয়ে যাবেন না তো? অবশ্য নারী মাত্রই টাকা, নারীরা টাকা ছাড়া কিছুই চেনে না। এবং আমি জানি আপনিও একদিন আমার জীবন থেকে বিদায় নেবেন। সেই দিনটা খুব শীঘ্রই হলেই ভালো হয়। আদ্রিজা আগের মতোই তাকিয়ে রইল। নিজেকে আজ খুব ছোট মনে হচ্ছে তার, খুব। রক্তিম প্রতিটা কথায় তাকে এটা বোঝাতে চাইছে সে লোভী, সে টাকার বিনিময়ে বিয়েটা করেছে। সত্যিটা তো তাই, তবুও কেন এত কষ্ট হচ্ছে? চোখ ভরে পানিরা খেলা করছে কেন তার? মুহূর্তে চোখ জোড়া বন্ধ করে নিল আদ্রিজা। ততক্ষণে পানি গড়িয়ে পড়েছে শাল বেয়ে। রক্তিম সেই দৃশ্য দেখে বাঁকা হাসল, অনেকটা তাচ্ছিল্য করে বলল, কান্না করছেন কেন? আপনি রক্তিম মাহমুদের ওয়াইফ হয়েছেন, আর এত সহজে কষ্ট পেলে চলবে আদ্রিজা? আপনি ভাবতেও পারছেন না সামনের দিনগুলো আরও কতটা ভয়ঙ্কর কষ্ট দিবে আপনাকে। ঠিক কতটা কষ্ট পাবেন তা ভাবতেও পারছেন না আদ্রিজা। আদ্রিজা চোখ মেলে চাইল। বয়ার্ত চাহনিতে রক্তিমের দিকে তাকাতে রক্তিম বাঁকা হাসল। তার মুখে ফু দিয়ে কপালের ছোট চুলগুলো উড়িয়ে দিয়ে আবারও বলল, মেয়েদের চোখের পানি নাকি পুরুষদের সহ্য হয় না। কিন্তু ইউ নো হোয়াট, আমার আনন্দ হচ্ছে আপনার চোখের পানি দেখে। অদ্রিজা দাঁতে দাঁত চেপে বলল, তবে আমারও তো দায়িত্ব আপনার আনন্দের খোরাক হওয়া। আপনার স্ত্রী হিসেবে সেই দায়িত্বটা পালন করা তো আমার কর্তব্য, তাই না বলুন? রক্তিম আবার হা হু করে হেসে উঠল। অদ্রিজা থেকে দুপা পিছিয়ে বলল, স্বামী স্ত্রী এসব সম্পর্কে আমি বিশ্বাসী না, কখনোই বিশ্বাসী ছিলামও না। তাই প্লিজ কখনো আমার স্ত্রী হিসাবে নিজেকে সম্বোধন করবেন না অদ্রিজা। কথাটা বলে আর একটা সেকেন্ডও দাঁড়ালো না রক্তিম। জোর কদমে পা ফেলে দ্রুতই রুম থেকে বেরিয়ে গেল। আর অদ্রিজা তার যাওয়ার দিকে তাকিয়ে রইল। নারীর প্রতি তার এই ঘৃণার কারণ খুঁজে না পেয়ে হতাশ হলো সে। সাথে নিজের প্রতি জন্মালো একরাশ ক্রোধ আর রাগ। দিহান ক্লাসের সবগুলো নোটস নিয়ে হন্তদন্ত হয়ে ছুটতে লাগলো। পেছন থেকে নেহা শতবার ডাকলেও কোনো জবাব দিল না সে। কোকড়ানো চুল, চোখে কালো মোটা ফ্রেমের চশমা, লম্বা চওড়া শরীরে জ্যাকেট শার্ট। হন্তদন্ত হয়ে 3 রাস্তার মোড়ে এসে স্থির হয়ে দাঁড়াতেই পেছন থেকে দৌড়ে আসলো নেহা। দিহান মিনমিনে চোখে তাকিয়ে বিরক্তিতে কপাল কুঁচকে নিল। দাঁতে দাঁত চেপে বলে উঠল, কী সমস্যা তোর? আমার পিছু পিছু কেন ছুটে চলেছিস তুই? নেহা দুপা বাড়িয়ে জোরে জোরে শ্বাস ফেলল। এলোমেলো চুলগুলো কপাল ছুঁয়ে মুখে এলোমেলো হয়ে লেপ্টে আসে। চুলগুলো কানে গুজে নিয়ে বলে উঠল, তুই বলেছিলি তুই দ্রিজাকে ভালোবাসিস। পুরো ক্লাসে বিশ্রী এক গল্প চলছে, তোর আর অদ্রিজার নাকি রিলেশন ছিল। রিলেশনের কথা অদ্রিজার পরিবারের জানাজানি হতেই নাকি ওর বিয়ে হয়ে গেল। তাই তো বিয়েতে কাউকে বলিনি। আরও কত কিছু। এগুলো কতটুকু সত্য দিহান? আমি জানি এসব মিথ্যে, সবই মিথ্যে। দিহান বিরক্তিতে কপাল আরও কিছুটা কুঁচকে নিল। তারপর বলল, তো? নেহা আবারও বলল, তো? তো মানে কি? অদ্রিজার শ্বশুর বাড়ি বা ওর স্বামী কারোর কানেই কথাটা গেলে ওরা কী ভাবে জানিস? তুই বুঝতে পারছিস? অথচ আমরা সবাই জানি অদ্রিজা কেমন মেয়ে। ও তো তুই ছাড়া কোনো ছেলের সাথে কোনোদিন কথাও বলেনি দিহান। দিহান ছোট্ট শ্বাস ফেলল। তারপরে ঠোঁট টেনে হাসল। নেহার দিকে এক নজর তাকিয়ে বলল, কথাটা অদ্রিজা নিজেই বলেছে সবাইকে। ওকেই জিজ্ঞেস করবো এসবের মানে কি। আমি ওখানেই যাচ্ছি। বন্ধু মহলে সবার একই প্রশ্নের সম্মুখীন হতে হতে বিরক্ত হয়ে গিয়েছি। তাই তোর সাথে একটু বিরক্তি নিয়ে কথা বলেছি, এছাড়া কিছুই না।
অদ্রিজাই যেহেতু বলেছে সেহেতু ওর জন্য এত চিন্তা করা লাগবে না নেহু। দিহানের কথা শেষ হতে না হতেই নেহা বলে উঠল, আমিও যাব দিহান, অদ্রিজা থেকেই শুনতে চাই আমি সবটা। দিহান ক্লান্ত চাহনিতে তাকালো। মধ্যবিত্ত পরিবারের ছেলে সে। সকাল থেকে রাত পর্যন্ত 4টে টিউশনি করে আবার কোচিং করাতে হয়। পুরোটা সময় তার ব্যস্ততার মাধ্যমেই কাটে। তবুও মুখে চোখে তার কখনো এটুকু ক্লান্তির ছাপ দেখা যায়নি। কিন্তু আজ দেখাচ্ছে, বড্ড ক্লান্ত দেখাচ্ছে। হয়তো আকস্মিকভাবে ভালোবাসার মানুষটার অন্য কারো হয়ে যাওয়া খবর শুনেই। ছোট্ট শ্বাস ফেলে নেহার দিকে তাকিয়ে মৃদুস্বরে বলল, আমি একা যেতে চাইছি নেহু, তুই পরে দেখা করে নিস। তাছাড়া আমি সবটা জানলে তোকে অবশ্যই জানাবো। প্রতিউত্তরে নেহার আর কোনো উত্তরের প্রত্যাশা না রেখেই কয়েক পা বাড়িয়ে সামনে গিয়ে দাঁড়ালো দিহান। একটা রিক্সা ডেকে নিয়ে রওনা দিল নিজের গন্তব্যে। মনে তার হাজারো প্রশ্ন। এভাবে একদিনে অদ্রিজের বিয়ে? এখনও মস্তিষ্ক বিশ্বাসই করতে চাইছে না কথাটা, কিছুতেই না। মাথায় যখন এক ঝাঁক চিন্তা, ঠিক তখনই নিজের মোবাইলটা বেজে উঠল। দিহান হাতের মোবাইলের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। ওপাশের মানুষটা অদ্রিজা জেনেও কলটা রিসিভ করতে মন চাইল না তার, কিছুতেই না। অন্যদিন হলে ঘটনাটা অন্য কিছু করত। অদ্রিজার কল পাওয়া মাত্রই কথা বলার তীব্র আকাঙ্ক্ষা পোড়াতে কল রিসিভ করে প্রথমেই অদ্রিজার প্রতি জন্মেছে তার রাশি রাশি অভিমান, ক্ষোভ, যা ক্ষণে ক্ষণে বেড়েই চলেছে আর বিষিয়ে তুলেছে তার মনটাকে। তখন সন্ধ্যা পেরিয়ে রাত 9টা। নিজের মোবাইলে মায়ের 15টা মিসড কল দেখে মৃদু শ্বাস ফেলল অদ্রিজা। এ বাসায় সে ছাড়াও 3জন মানুষ, অথচ কেউ কারোর সাথে তেমন কথা বলে না। রক্তিমের বাবাকে অফিসে যাওয়ার আগে রক্তিমের মায়ের সাথে হালকা কথা বলতে দেখেছিল সে। তারপর রক্তিমের বাবা বেরিয়ে যাওয়ার পর ভদ্র মহিলাকে আর কথা বলতে দেখেনি সে। প্রয়োজন ছাড়া বোধহয় কথাই বলে না ভদ্রমহিলা। অন্যদিকে রক্তিম, তাকেও তার বাবা মায়ের কারো সাথে একটু শব্দ করতেও দেখেনি সে। বাবা মায়ের সামনে তাকে রোবট সমান কোনো যন্ত্রই মনে হচ্ছিল অদ্রিজার। অদ্ভুত, এ বাসাটাই অদ্ভুত। বাসার মানুষগুলো বেশ অদ্ভুত। প্রয়োজন ছাড়া এরা একে অপরের সাথে কথাই বলে না, আর না অদ্রিজার সাথে কথা বলেছে কেউ। পুরো দিনটা কেমন জানি নিস্তব্ধতায় কেটেছে তার। দিন শেষে মায়ের কল দেখে কিছুটা খুশি লাগলেও পর মুহূর্তে খুশিটা নিভে গেল। কল রিসিভ করে হালকা গলায় বলল, সরি আম্মু, খেয়াল করিনি তুমি যে এতগুলো কল দিয়েছ। ওপাশ থেকে তার মা বোধহয় হাসল। তারপরে বলল, তুই আর তোর চাচা এমনভাবে হুট করে বিয়েটার সিদ্ধান্ত নিলি, কাউকে তো বলাই হলো না। দিহান এসেছিল তোকে খুঁজতে, না পেয়ে চলে গেল। তোর বিয়েতে খুব একটা সন্তুষ্ট নয় বোধ হয় ও, না বলাতে বোধ হয় রাগ করেছে রে। অদ্রিজার চোখ জোড়া আবারও টলমল করে উঠল। বুকের ভিতর উতলিয়ে উঠল অনেকগুলো দীর্ঘশ্বাস। যে মানুষটা তাকে এতটা যত্ন করে রেখে দিয়েছিল একটা সময় নিজের করবে বলে, তার অনুভূতির মূল্য সে দিতে পারেনি, আর না রাখতে পেরেছে তার প্রতিজ্ঞা। 4টা বছর পরেও দিহান কোনো দিন তার হাতটা পর্যন্ত ধরেনি। আর বিয়ের রাতেই রক্তিম তার সাথে এটুকু কথা তো দূরের কথা, অনুমতি না নিয়েই শরীর স্পর্শ করলো। অদ্ভুত, সব পুরুষ বোধ হয় এক হয় না, ভেবে অদ্রিজা টপাটপ পানি ফেলল চোখ থেকে। মৃদুকণ্ঠ ওহ কথাটা বলেই কলটা কাটল। সামনের আয়নাটাই নিজেকে পরখ করতে করতেই চুলগুলো হাতিয়ে শক্ত করে ধরল। গলার কাছে কামড়ের দাগগুলো চুল দিয়েই ঘেরা ছিল। চুল সরাতে তাই স্পষ্ট চোখে পড়তেই হুমড়ে পড়ল সে ফ্লোরে। কাঁদতে কাঁদতে বলে উঠল, আমি তো এমন কাউকে চাইনি, আমি তো চাইনি এমন কাউকে যে কিনা মন বলতে কিছুই বোঝে না, শুধু শরীরই তার কাছে সব কিছু। প্রতিদিন কত মেয়ের সাথে সে সময় কাটায় আমি জানি না, তবে আমি তো কাউকে চাইনি। তবে আমার সাথে কেনই বা সৃষ্টিকর্তা এমনটা করলো? আমার ভাগ্য কেন এমনই? কেন আব্বু মারা গেল? কেন কেন তুমি ছেড়ে গেলে এভাবে আমাকে আব্বু? আমি ওই লোকটাকে কোনো দিনও ভালোবাসতে পারবো না, কোনো দিনও না। তবুও তার সাথে আমাকে সংসার করতে হবে, তবুও তার সাথে আমার পুরোটা জীবন জড়িয়ে। ওয়াশরুমের দেওয়ালে রক্তিমের রক্তের ছাপ। দেওয়ালে একের পর এক ঘুষি দিতেই ব্যস্ত সে। হাতের রক্ত গড়িয়ে দেওয়ালে রাঙা হলো, নিচে ফোঁটা ফোঁটা রক্ত পড়ল। তবুও সে ক্ষান্ত হলো না রক্তিম। নিজের সবটুকু রাগ নিজের হাতের উপর দিয়েই মেটাচ্ছে। সোয়াল শক্ত করে দাঁতে দাঁত চেপে অস্পষ্ট স্বরে কিছু একটা বলল সে।
যা স্পষ্ট বোধ হলো না অদ্রিজার মস্তিষ্কে। রক্তিমের মায়ের কথা অনুযায়ী খাবার দিতে এসেছিল সে এই রুমে ঢুকে রক্তিমের অদ্ভুত এই কাজ দেখে হতবাক হলো সে। অদ্ভুত চোখে তাকিয়ে রইল বেশ কিছুক্ষণ রক্তিমের দিকে। লোকটা কি এমনই অদ্ভুত? নিজের হাতকে নিজেই এভাবে ক্ষতবিক্ষত করছে। তার কি ব্যথা লাগে না? আদ্রিজা দুপা এগোতে নিতে মুখের সামনে ওয়াশরুমের দরজাটা ঠাস করে বন্ধ করে নিল রক্তিম। চিৎকার করে বলে উঠল, আপনি আমার রুমে? আমার রুমে কাউকে আমি অ্যালাউ করি না। এটা বলেনি আপনাকে মিস্টার অ্যান্ড মিসেস মাহমুদ? অদ্রিজার পা জোড়া স্থির হয়ে দাঁড়িয়ে গেল। এই রুমটা রক্তিমে তার জানা ছিল না। স্বাভাবিকভাবে ভেবে বসেছিল গতকাল যে রুমে সে আর রক্তিম ছিল ওটাই রক্তিমের রুম। সে তো কেবল রাতের খাবারটা দিতেই এসেছিল রক্তিমের আম্মুর কথা অনুযায়ী। এই রুমে ঢোকা যে নিষেধ আছে তা তো সে জানত না। ছোট ছোট শ্বাস ফেলে সে বলল, না বলেনি। আমি জানতাম না আপনার এই নিষেধাজ্ঞার কথা, আর এটাও জানতাম না যে এটা আপনার রুম। আমি তো ভেবেছিলাম। অদ্রিজা বাকিটা আর বলতে পারল না। ভেতর থেকে বেরিয়ে আসলো রক্তিম। চুলগুলো ভেজা, টপাটপ পানি গড়াচ্ছে কপালে। ধবধবে সাদা লম্বা চড়া শরীরে কোমরে একটা তোয়ালা পেঁচানো কেবল। চোখ জোড়া অসম্ভব রকম লাল হয়ে আছে তার। চোয়াল শক্ত রাখা সেই মুখটা অদ্ভুত ভয়ঙ্কর দেখাচ্ছিল। অদ্রিজা সেই মুখচাহনিতে এক নজর তাকিয়েই দ্রুত নজর সরালো। চোখ নামিয়ে রক্তিমের হাতের দিকে তাকিয়ে কেঁপে উঠল সে। রক্ত এখনো গড়াচ্ছে, টপাটপ করে পড়ছে ফ্লোরে। সঙ্গে সঙ্গে অস্পষ্ট স্বরে বলে উঠল অদ্রিজা, আপনার হাত। রক্তিম বাঁকা হাসল। হাত থেতলে গেছে, রক্তগুলো টলমলে হাতে খেলা করছে। হাতটা এক জাড়া দিতেই রক্তের সিটে পড়ল দেওয়ালে। দাঁত গেলিয়ে বলে উঠল, কেয়ার নিচ্ছেন নাকি? অদ্রিজা মুখ কালো করে ফেলল। মৃদু স্বরে বলে উঠল, আপনার খাবারটা দিতে আসলাম। গুড, টেবিলের উপর রেখে চলে যান। আর শুনুন, আর কখনো এই রুমে ঢুকবেন না। সুযোগ পেলেও ঢুকবেন না, কখনোই না। মনে থাকবে? অদ্রিজা মাথা নাড়ালো, যার অর্থ তার মনে থাকবে। দুপা পিছিয়ে খাবারটা টেবিলে রাখতে রাখতেই পুরো রুমে এক নজর চোখ ঘোরালো সে। পুরো রুমটা এলোমেলো, ফ্লোরেও জামা কাপড়ের অগোছালো স্তূপে পরিপূর্ণ। জানালার পর্দায় ময়লা জমেছে বিছানার চাদরটাতেও ময়লা। গভীরভাবে পুরো রুমটা ভালোভাবে দেখতে দেখতে কল বাজল রক্তিমের। রুমে অদ্রিজার উপস্থিতি পুরোপুরি ভুলে বসে সে কল রিসিভ করে বলে উঠল, হ্যালো বেবি, হাউ আর ইউ? পুরো বাক্যটা কান পর্যন্ত পৌঁছাতে না পৌঁছাতেই ঘুরে তাকালো অদ্রিজা। রক্তিমের চাহনিতে তার বিশেষ একটা প্রভাব পড়ল না। সে নির্বিকারভাবে কথা বলতেই থাকলো ওপাশের কোনো এক প্রেমিকার সাথে। পুরো রুমে যে অদ্রিজা নামের কোনো একটা মেয়ে তার কথাগুলো পুরো মনোযোগ দিয়ে শ্রবণ করছে তার বিশেষ একটা পাত্তা দিল না সে। বরং রুমে যে আদৌ কেউ আছে তাই যেন বেমালম বুলে বসে প্রেমালাপ শুরু করলো। প্রায় 20 মিনিট পর নিজের কথা শেষ করে ফোনটা ছুঁড়ে মারল নোংরা বিছানার চাদরের এক পাশে। অদ্রিজার দিকে তাকিয়ে বিরক্তি নিয়ে চিৎকার করে বলল, বলেছিলাম না চলে যেতে? কথা কানে যায়নি আপনার? অদ্রিজা কেঁপে উঠল। এতক্ষণ অন্য একজনের সাথে শান্ত ভঙ্গিতে প্রেমালাপ করা লোকটাই হঠাৎই ভয়ঙ্কর হয়ে উঠল। লাল টকটকে চোখ জোড়ায় কঠোর নজর নিক্ষেপ করতেই ঈষৎ কেঁপে উঠল অদ্রিজা। ঠোঁট চেপে কিছু বলার আগেই রক্তিম আবারও চেঁচিয়ে বলে উঠল, বলেছিলাম আমার রুমে কাউকে অ্যালাউ করি না। আপনি জোরপূর্বক ঢুকে পড়েছেন। আমি আপনাকে তাও কিছু বলিনি। আপনার জায়গায় অন্য কেউ থাকলে তাকে কতটুকু সাফার করতে হতো তা আপনার জানা নেই। অদ্রিজা বোকার মতো তাকিয়ে রইল। রক্তিমের হঠাৎ চেঁচানোতেই কিছুটা ভয় পেয়ে ছোট ছোট নিঃশ্বাস ফেলল সে। 2-1 মিনিট নীরব থাকার পরেই কথা বলার সাহস পেল সে। তারপর স্যার দিকে আরেক নজর তাকিয়ে মৃদু কণ্ঠে বলে উঠল, আপনার হাতটা ব্যান্ডেজ করিয়ে নেওয়া প্রয়োজন রক্তিম। আমি ফার্স্ট এড বক্স। একদম স্ত্রী হওয়ার চেষ্টা করবেন না অদ্রিজা, একদমই না। আপনি আমার এক রাতের সঙ্গী ছিলেন, ব্যাস। এর বাহিরে এসব কেয়ার, খাবার নিয়ে আসা, ব্যান্ডেজ করা কোনোটাই করবেন না আপনি। আর যদি মনে করেন এসব করে আপনি আমার মনে জায়গা করতে পারবেন, ইউ আর রং আদ্রিজা, কমপ্লিটলি রং। রক্তিম মাহমুদ নারীদের মনে নয়, নারীদের শরীরে বিশ্বাসী। ভালোবাসা নয়, কামনায় আসক্ত। পেছন থেকে নিজের থেতলে যাওয়া হাতটা দিয়েই অদ্রিজার বাম হাতটা মুচড়ে ধরেই কথাগুলো বলল রক্তিম। হাতের রক্তগুলো মাখামাখি করে লেগে গেল অদ্রিজার হাতে আর পিঠেও। অদ্রিজা হাত ব্যথায় অস্পষ্ট স্বরে আওয়াজ করতেই রক্তিম বাঁকা হাসল।
মাথা নামিয়ে অদ্রিজার কানের কাছে মুখ এনেই দাঁত কেলিয়ে বলল, ব্যথা পেলেন অদ্রিজা? অদ্রিজা ঘাড় গড়িয়ে রক্তিমের দিকে তাকালো। রক্তিমের মুখে হাসি ঝোলানো, টেরা পাকা দাঁতগুলো স্পষ্ট দৃশ্যমান হলো দাঁত কেলিয়ে হাসাতে। হাসিটাও অসুন্দর নয়, বরং মোহনীয়। কিন্তু হাসি দিয়ে যে একটা মানুষকে বিচার করা যায় না, নয়তো এই সুন্দর হাসিটার মতোই মানুষটাকেও সুন্দর ভাবত সে। অদ্রিজা দীর্ঘশ্বাস ফেলল। লম্বা চড়া মানুষটার বুকের সাথে তার পিঠ মিশে আছে, হাত ব্যথা চুলগুলো শুয়ে আছে তার গালে। হাত ব্যথা চেয়েও নিজের এতটা কাছে একটা পুরুষের মানুষের উপস্থিতি ভয়ঙ্কর। অস্বস্তিতে ঘন ঘন নিঃশ্বাস নিয়ে নিজের হাতটা ছাড়ানোর বৃথা চেষ্টা করল। রক্তিম হাসল। অদ্রিজা কষ্ট পাওয়ার জন্য আরও জোরে জোরে মুচড়ে ধরল হাতটা। তারপরে বলল, পারবেন না ছাড়াতে? অদ্রিজা চোখ জোড়া বন্ধ করে ব্যথা সহ্য করার চেষ্টা চালালো, যেন হাতটা ভেঙে গুড়িয়েই যাবে। মাংসপেশিগুলো ব্যথায় তরতর করতেই দাঁতে দাঁত চেপে অস্পষ্ট স্বরে বলে উঠল অদ্রিজা, হাতটা ছাড়ুন রক্তিম, লাগছে আমার। লাগুক। রক্তিমের নির্বিকারে দেওয়া উত্তরে অদ্রিজা ছটপট করে উঠল। ব্যথায় কাতরে উঠেই নিজের হাতটা বারবার টেনে হিঁচড়ে চাড়ানোর চেষ্টা করলো, কিন্তু এবারও পারল না সে। রক্তিমের মতো মানুষের সাথে পারাটা অবশ্য সম্ভব নয়। শক্তপোক্ত পেটানো শরীর, অদ্রিজার মতো 2 কি 4 জন এসেও একসাথে মারলেও কাজ হবে না। অদ্রিজা ছোট ছোট শ্বাস ফেলতে চোখের পানি গড়ালো গাল বেয়ে। কঠিন গলায় বলে উঠল, হ্যাঁ লাগুক লাগুক, আমিও দেখি কতক্ষণ আপনি এভাবে ব্যথা দিতে পারেন, আর আমিও কতটুকু সহ্য করতে পারি। রক্তিম হু হা করে হেসে উঠল। অদ্রিজার ডান হাতটাও মুচড়ে পেছনে নিয়ে একসাথে চেপে ধরল 2 হাত। তারপর অদ্রিজার কানের কাছেই পিষপিষিয়ে বলল, রক্তিম বলতে মেয়েরা পাগল, কিন্তু ব্যথা সহ্য করেও রক্তিমের এতটা কাছাকাছি থাকার সুযোগ হারাতে চাইলেন না। এটা তো পিওর ভালোবাসা। ওয়াও। অদ্রিজা তাচ্ছিল্য হেসে বলে উঠল, ভালোবাসা? ভালোবাসা আদৌ আপনার মতো মানুষ বুঝতে পারে তো রক্তিম? ভালোবাসা মনের বিষয়, 2 জনের মনের বিষয়। আর সেই ক্ষেত্রে দেখতে গেলে আপনার না আছে মন, আর না আছে অন্য দিকের মানুষটার মন বোঝার ক্ষমতা। তাই আপনার দ্বারা ভালোবাসাটা যেমন সম্ভব নয়, ঠিক তেমনই কারো পক্ষে আপনাকে ভালোবাসাটাও সম্ভব নয়। আর যেখানে ভালোবাসাটাই সম্ভব না, সেখানে পিওর ভালোবাসা খুঁজে নিয়েছেন আপনি। ব্যাপারটা হাস্যকর না? তার মানে বলছেন আপনি কখনো আমায় ভালোবাসবেন না? আমার জন্য ভালোবাসার জন্মাবে না আপনার মনে কোনো দিন, তাই তো? অদ্রিজা আগের মতোই কঠিন গলায় বলে উঠল, নিঃসন্দেহে না। আপনার মতো চরিত্রহীন মানুষকে আর যাই হোক ভালোবাসা যায় না রক্তিম, কোনোভাবেই না। কিন্তু অদ্ভুত ব্যাপার কি জানেন, এই চরিত্রহীন রক্তিম মেয়েরা পাগল হয়ে যায়। রক্তিমের প্রতি মেয়েদের ভালোবাসা জন্মাতে 2 মিনিটও সময় লাগে না। আর আপনি তো সেখানে কিছুই না অদ্রিজা। অ্যান্ড ইউ নো হোয়াট অদ্রিজা, আপনি খুব শীঘ্রই আমাকে ভালোবাসবেন। এই যে আজ তেজ নিয়ে বলে উঠলেন কখনোই ভালোবাসবেন না, সেই দিন কিন্তু আপনি নিজের মাঝে নিজে মরবেন। কেবল আমাকে ভালোবাসেন এই কথাটা ভেবেই একটা সাফার কষ্ট সেদিন আপনার পিছু পিছু হানা করবে, শুধু এই মানুষটাকে ভালোবাসেন বলে। আর সেই দিন আপনি আফসোস করবেন, কেন আমার সাথে আপনার দেখা হলো তা নিয়ে, কেন আমার প্রতি আপনার সহানুভূতি জন্মালো তা নিয়ে, যেমনটা সবাই করে আর কি। আফসোস, আপনিও তাদের মতো উদাহরণ হতে চলেছেন। কথাগুলো বলেই অদ্রিজার হাত জোড়া ছেড়ে দিল রক্তিম। অনেকক্ষণ পর নিজের হাত জোড়ার শক্ত বাহু জোড়া থেকে মুক্তি পেয়ে শিথিল হতে লাগলো যেন হাতের মাংসপেশিগুলো। পশা দবদবে চিকন হাত জোড়ায় রক্তিমের আঙ্গুলের ছাপ স্পষ্ট। অদ্রিজা হাতের দিকে এক নজর তাকিয়ে বলে উঠল, ছাড়লেন কেন? আমি তো বলেছিলাম লাগুক, আরও লাগুক, আমি সহ্য করে নেব। অদ্রিজার কথাটা শুনেই রক্তিম কাবার্ড থেকে নিজের শার্ট বের করে পড়তে পড়তে অদ্রিজার দিকে তাকালো। চেহারায় কঠোরতা স্পষ্ট, নাকের অগ্রভাগ আর পশা গাল হালকা লাল দেখাচ্ছে। কোমর পর্যন্ত লম্বা চুলগুলো হাত খোপা করা। পরনে তার খয়েরি রঙের সুতি শাড়ি। মেয়েরা নাকি শাড়িতে সুন্দরী হয়ে ওঠে, অদ্রিজাকেও শাড়িতে ভীষণ মানিয়েছে। সাদা ধবধবে শরীরের এই রমণীকে প্রতিবারই দেখে স্নিগ্ধ নজরে চেয়েছে সে। আজও ব্যতিক্রম হলো না। খুঁটিয়ে খুঁটিয়ে অদ্রিজাকে নিচ থেকে উপর পর্যন্ত দেখে নিতে অদ্রিজা তাচ্ছিল্য মাখা হাসি হেসে চলে যেতে নিচ্ছিল। রক্তিম বিরক্ত হয়ে বলে উঠল, দাঁড়ান দাঁড়ান, এক পায়ে দাঁড়িয়ে থাকুন, এটা আপনার শাস্তি। অদ্রিজা হতবিহ্বল চোখে তাকাতে রক্তিম তা উপেক্ষা করে ট্রাউজার হাতে নিয়ে পা বাড়ালো ওয়াশরুমের দিকে।
মিনিট 5 পর ওয়াশরুম থেকে বেরিয়ে এসে অদ্রিজার দিকে দৃষ্টি নিক্ষেপ করলো। সেভাবেই দাঁড়িয়ে আছে অদ্রিজা। মুচকি হেসে দুপা এগিয়ে চেয়ার টেনে বসলো সে। ট্রাউজারের পকেট থেকে একটা রুমাল বের করেই টেবিলে রাখলো। অদ্রিজার দিকে তাকিয়ে ব্রু উঁচিয়ে বলে উঠল, এদিকে আসুন। অদ্রিজা 2 কদম এগিয়ে গম্ভীর গলায় বলল, বলুন। রক্তিম থেতলে যাওয়া ডান হাতটা এগিয়ে দিল সামনে। মুখে বাঁকা হাসি ঝুলিয়ে বলে উঠল, আপনার অনেক দরদ হয়েছিল না আমার এই হাতটার প্রতি? নিন, বেঁধে দিন রুমালটা হাতে। অদ্রিজা অবাক হয়ে তাকানো। কয়েক সেকেন্ড ইতস্ত করে রুমালটা হাতে নিল সে। মৃদু শ্বাস ফেলে সে বলল, রুমালটা বাঁধলে আপনার ক্ষত ঠিক হয়ে যাবে না মিস্টার রক্তিম। ওষুধ ছাড়া রুমালে তো ক্ষত সারার কোনো ম্যাজিক হয়ে যাবে না, তাই না? উফ, আপনি একটু বেশি কেয়ার নিতে শুরু করলেন না, টিপিক্যাল বউদের মতো। আমার ক্ষতর জন্য রুমালটাও প্রয়োজন নেই, ব্যান্ডেজ তো দূরের কথা। অদ্রিজা বিরক্ত হলো। লোকটার অদ্ভুত কাজকর্ম, অদ্ভুত আচরণ, সত্যি বিস্ময়ের। ক্ষতিটা কি এমনি এমনি ঠিক হয়ে যাবে? আশ্চর্য। চুপচাপ রুমালটা বাঁধতে লাগলো সে। রক্তিম ব্যথা ভাবি ভেবে আস্তে ধীরে রুমালটা পেঁচিয়ে বাঁধল সে। তারপর তপ্তশ্বাস ফেলে বেরিয়ে আসলো সেখান থেকে। আর রক্তিম পিছন থেকে অদ্রিজার দিকে চেয়েই মুচকি হাসল। চামচ দিয়ে খাবার মুখে নিতেই বাঁকা হেসে বিড়বিড়িয়ে এসে বলল, আপনি সহ্য করতে চাইছেন, আমাকে সহ্য করতে চাইছেন, আমার আচরণকে সহ্য করতে চাইছেন, কিন্তু পারবেন না, পারবেন না অদ্রিজা, আই প্রমিস। রাত তখন 1টা কি 12:30। রক্তিম বেলকনিতে দাঁড়িয়ে সিগারেটের ধোঁয়া ওড়াতে ব্যস্ত ছিল। অদ্রিজা এখন যে রুমে, সেই রুমটা তার পাশেরই রুম। বেলকনি দুটো পাশাপাশি। এক নজর পাশের বেলকনিটার দিকে তাকিয়ে তপ্ত শ্বাস ফেলল সে। জীবনের সবগুলো কষ্ট নিকোটিনের কালো ধোঁয়ায় উগড়ে দেওয়ার চেষ্টা চালালো। এর আগে অবশ্য কোনোদিন সিগারেট খায়নি সে। ড্রিঙ্কস করে নিজের কষ্ট ভোলানোর চেষ্টা করত, কিন্তু আজ ড্রিঙ্কস করেনি সে। ইচ্ছে হয়নি ড্রিঙ্কস করার, বরং রাগ হচ্ছে। গতকাল রাতে ড্রিঙ্ক না করলে হয়তো অদ্রিজার সাথে কিছুই ঘটতো না, অদ্রিজা তার মাঝে হয়তো কিছুই হতো না, কিন্তু হলো ড্রাঙ্ক থাকার কারণে। কথাটা ভেবেই সামনের টুলটায় লাথি দিল রক্তিম। ঠিক তখনই সামনে এসে দাঁড়ালেন রিয়াদ সাহেব। ছেলের দিকে তাকিয়েই গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, আমি তোমায় কি বলেছিলাম রক্তিম? রক্তিম রিয়াদ সাহেবের কথা শুনেই এক নজর তাকালেন তার দিকে। তারপর সেভাবেই সিগারেটের টান নিয়ে ধোঁয়া ওড়াতে ব্যস্ত হয়ে বলল, বিয়ে করতে বলেছিলেন, করেছি তো। আমি তোমায় শুধু বিয়ে করতে বলিনি রক্তিম, আরও কিছু শর্ত দিয়েছিলাম, তোমার কি মনে নেই? রক্তিম পাশ ফিরে রিয়াদ সাহেবের দিকে চাইল, তারপর হেসেই বলল, আছে মিস্টার মাহমুদ, বিয়ের পর 1 মাস এই বাসায় থাকতে হবে, তাই তো? আছি তো। রিয়াদ সাহেব কঠিন নজরে তাকালেন, তারপর গম্ভীর গলায় বলে উঠলেন, শুধু এটা নয় রক্তিম, বলেছিলাম বিয়ের পর 1 মাস তুমি আর অদ্রিজা একসাথে থাকবে। অদ্রিজার খেয়াল রাখবে এই 1 মাস, কোনো খারাপ আচরণ করবে না, কোনো মেয়ের সাথে মেলামেশা করবে না, ড্রিঙ্কস বা স্মোক কোনোটাই করবে না। কিন্তু তুমি কালকে ড্রিঙ্কস করেছ, আর আজকে স্মোক, এসবটা কি? রক্তিম মৃদু হাসল, ডানবু উঁচু করে বলে উঠল, আমিও আপনাকে বলেছিলাম এত শর্ত মানা সম্ভব নয়। ওকে ফাইন, তাহলে ডিলটা ফাইনাল হবে না তোমার কথা মতো, আর আমার কোম্পানির 50% প্রপার্টিও তুমি পাবে না, আর না ওই বিশাল এরিয়াটা আমি অনাথ আশ্রমের জন্য ছেড়ে দিব। রক্তিম এবার ক্ষিপ্ত চাহনিতে তাকালো, দাঁতে দাঁত চেপে বলে উঠল, আমি আপনার প্রপার্টি কোনো কালেই চাইনি মিস্টার মাহমুদ, কিন্তু ডিলটা যে ফাইনাল হওয়া চাই, আর ওই এরিয়াটাও চাই, মাইন্ড ইট। আর আপনার এই শর্তেই আমি অদ্রিজাকে বিয়ে করেছি। এবার যদি ডিলটা আর এরিয়াটা না পাই তো আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না মিস্টার মাহমুদ। দেখা যাক ডিলটা ফাইনাল হয় কি না, 1 মাস পরেই ফাইনাল হবে তো, তার জন্য সব কটা শর্ত মেনে চলতে হবে তোমাকে, সব কটাই। রক্তিম এবার সিগারেটটা ছুড়ে দিল বেলকনির বাহিরে। চোখে মুখে তিক্ততা স্পষ্টতার। নিজের বাবার কথাগুলো তার একেবারেই পছন্দ হয়নি, তা তার কপালের ভাঁজে বেশ স্পষ্ট। দাঁতে দাঁত চেপে বলে উঠল সে, ডিলটা আমার কাছে কতটুকু ইম্পর্ট্যান্ট আপনি বুঝতেও পারছেন না মিস্টার মাহমুদ। নয়তো একটা সরল মেয়েকে বিয়ে করে তার জীবন নষ্ট করতাম না আমি। যে বাড়িতে আমি 10 বছর বয়সের পর একটা মুহূর্তও ছিলাম না, আমি এখন সেই বাড়িতেই থাকছি, তাও আবার আপনার সাথে, একই ছাদের নিচে। এই দুটো শর্ত মেনে নিয়েছি, বাকিগুলো তো তার কাছে কিছুই নয় মিস্টার মাহমুদ। আর সেই ডিলটা যদি ফাইনাল না হয় তো বুঝতেই পারছেন আপনি কি ঘটবে, আন্দাজও নেই আপনার। রিহাদ সাহেব ক্লান্ত চোখে তাকালেন।
তারপর হালকা হেসে বলে উঠলেন, যাও নিজের রুমে যাও। আমি তোমার শর্তে এটাও বলেছি, আদ্রিজার সাথে একসাথে 1 মাস থাকতে হবে তোমাকে। আশা করি তোমার মনে আছে। রক্তিম আনমনে কিছু একটা ভেবে নিয়েই রিয়াজ সাহেবের দিকে তাকালো। ব্রু নাচিয়ে তৎক্ষণাৎ বলে উঠল, কালকে আমি এই রুমে ড্রিঙ্ক করেছিলাম, স্পষ্ট মনে আছে আমার। কাল এতটাই ড্রাঙ্ক ছিলাম যে। কথাটা বলেই থামল রক্তিম। তারপরে কড়া দৃষ্টিতে রিয়াজ সাহেবের দিকে তাকিয়ে বলে উঠল, মিস্টার মাহমুদ, আমাকে ড্রিঙ্কস অবস্থায় ওই রুমে কে নিয়ে গিয়েছে? কে? আপনি? হ্যাঁ, আমি। কেন? রক্তিমের চোখ মুখ লাল হয়ে উঠল মুহূর্তেই। রিয়াজ সাহেবের দিকে ক্ষিপ্ত চাহনিতে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে উঠল, ডিসগাস্টিং। আমি আপনাকে বলেছিলাম? বলিনি তো। তাও কোন সাহসে আমাকে আপনি ওই রুমে নিয়ে গিয়েছিলেন? হাউ ডেয়ার ইউ মিস্টার মাহমুদ। আপনি জানেনও না আপনি আমার সাথে কি করেছেন। এর জন্য আপনাকে সাফার করতে হবে মিস্টার মাহমুদ। কথাগুলো বলেই আর এক পাও দাঁড়ালো না রক্তিম। রিয়াজ সাহেবের উপর তার প্রচুর রাগ হচ্ছে। রাগে শরীরের শিরা উপশিরাগুলো যেন টই করছে। কিন্তু সে টাইটম্বর রাগটাই শীতলতায় পূর্ণ হলো অদ্রিজার রুমে ঢুকে অদ্রিজার ঘুমন্ত মুখটা দেখেই। কোনো রকমে হাত পা গুটিয়ে রেখে ঘুমাচ্ছে অদ্রিজা। এলোমেলো চুলগুলো মুখের ওপর লেপ্টে মিশে আছে। জানালা দিয়ে শীতল বাতাস 2-1 বার বয়ে যেতেই চুলগুলো আপন মনে নড়ে চড়ে। আবারও শীতল তার পর্ষা গালে। ঘুমন্ত মুখটা মোহনীয়। চোখের ঘন পাপড়িগুলো অদ্ভুত সুন্দর বোধ হলো রক্তিমের কাছে। নিজের চোখ জোড়া বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলল সে। দুপা এগিয়েই অদ্রিজার মুখোমুখি হাঁটু গেড়ে সে বসল। আরও কয়েক মিনিট ঠিক সেভাবে তাকিয়ে থেকে অদ্রিজার চুলগুলো হাত দিয়ে কানের পিছনে গুঁজে দিতেই মৃদু গলায় সে বলল, আপনাকে সরতে হবে অদ্রিজা, আমার জীবন থেকে সরতে হবে, যে কোনো মূল্যেই। নয়তো যে রক্তিমে রক্তিম থাকবে না, তার মাঝে অবিন্যস্তভাবে অন্য এক রক্তিম তৈরি হয়ে যাবে। আর আমি যে সেটা চাই না অদ্রিজা। রক্তিমের কাউকে প্রয়োজন নেই। না তো তার বাবার প্রয়োজন আছে, না তো মা, আর না তো ভালোবাসার মানুষ। সে একাই থাকবে। প্লিজ লিভ অদ্রিজা, প্লিজ। অদ্রিজা বেঘরে ঘুমাচ্ছিল। রক্তিম ছোট ছোট চোখে কয়েকবার তাকিয়েই হাত জোড়া দিয়ে অদ্রিজার ঠোঁট ছুঁয়ে দিতে গিয়েও থেমে গেল আবার। এই মেয়েটার মাদকতা বড় অদ্ভুত। আগের রাতে সে ড্রিঙ্কস অবস্থায় ছিল, তাই ভুলবশত তেমন কিছু হয়ে গিয়েছিল। কিন্তু আজ তো সে ড্রিঙ্কস করেনি। তবুও মেয়েটাকে দেখে আসক্ত হতে সে বাধ্য। তার মুখ চোখ চুলের মাদকতা শরীরময় বিরাজ করতে ছিটকে উঠে দাঁড়ালো রক্তিম। দ্রুত বেলকনির দিকে পা বাড়িয়ে বেলকনির দরজা বন্ধ করলো। জোরে জোরে নিঃশ্বাস ফেলেই দূর আকাশে চোখ রাখল সে। আকাশ অন্ধকার। সকাল সকাল ঘুম থেকে উঠে নিজের চোখের সামনে রক্তিমের ঘুমন্ত মুখটা বেশি উঠতে চমকে গেল অদ্রিজা। কয়েক সেকেন্ডে চোখ মেলে রক্তিমের ঘুমন্ত চেহারাটার দিকে তাকিয়ে মনে পড়ল, গতকাল রাতে ঘুমানোর সময় সে দরজা লাগায়নি। ইচ্ছে করেই লাগায়নি, কারণ এর আগের দিনও এই রুমে রক্তিমের প্রবেশ অনেক রাত করেই ঘটেছিল। নিষাক্ত রক্তিম। সেই দিন রাতের কথা মনে করেই অদ্রিজা দীর্ঘশ্বাস ফেলল। সামনের লোকটার প্রতি ভিতর থেকে উগড়ে আসলো সব ঘৃণা। সবেমাত্র নিদ্রা ত্যাগ করা চোখ জোড়া লাল রক্তিম হয়ে ক্ষিপ্ত চাহনিতে ফেলল ঘুমন্ত মানুষটির উপর। লোকটার ঘুমন্ত নিষ্পাপ চেহারাটা দেখেই মুহূর্তে সে চোখ জোড়া যেন বলে উঠল, লোকটা খারাপ, পৃথিবীর সব থেকে খারাপ মানুষ এই লোকটি। অদ্রিজা চোখ জোড়া মুহূর্তে বন্ধ করে জোরে জোরে শ্বাস ফেলল। বন্ধ চোখ জোড়া এই মুহূর্তে দেখার চমৎকার যুবকটির মুখটা যেন তার মনে আঁকল না, বরং একের পর এক চিত্র মনে করিয়ে দিল সেই দিন রাতের। মস্তিষ্ক আর সইতে পারল না বোধ হয় সেই স্মৃতিগুলো। তাই তো অদ্রিজা দ্রুত উঠেই সরে আসলো। দুফে এগিয়ে এলোমেলো চুলগুলো খোপা করে নিতে নিতেই রুমের বাহিরে পা ফেলল সে। রক্তিমের বাবার সাথে কথা বলতে হবে ভার্সিটি যাওয়ার বিষয় নিয়ে, তাই এদিক ওদিক তাকিয়ে ঘড়িতে নজর ফেলল সে। 8:30। এতক্ষণে নিশ্চয়ই ভদ্রলোক ঘুম থেকে উঠে পড়েছেন। স্বস্তির নিঃশ্বাস নিয়েই রিয়াজ সাহেবের রুমের সামনে গিয়ে দাঁড়ালো অদ্রিজা। পর্দার একপাশে রুমের ভিতরে রিয়াজ সাহেবকে পত্রিকা পড়তে দেখেই মৃদুস্বরে বলে উঠল, স্যার আসবো? রিয়াজ সাহেব পত্রিকা থেকেও মুখ তুলে চাইলেন। নিজের ছেলের বউকে দরজার সামনে দেখে তার মুখের উপর বেশি উঠল খুশির চাপ। পত্রিকা গুছিয়ে একপাশে রাখতে রাখতে বলে উঠলেন তিনি, আসো আসো। অদ্রিজা বিত চাহনিতে পা এগিয়ে রিয়াজ সাহেবের সামনে গিয়ে দাঁড়ালো। মৃদু হেসে বলল, আমার কিছু কথা ছিল স্যার।
রিয়াদ সাহেব কপাল চাপড়ালেন। চোখ জোড়া বন্ধ করে অদ্রিজার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বললেন, অদ্ভুত ভাগ্য আমার, বুঝলে? ছেলে মেয়ে বলতে একটা ছেলেই, সেই ছেলেই আমায় বাবা ডাকে না, মিস্টার মাহমুদ ডাকে। আর ছেলের বউ, সেও বাবা ডাকলো না, স্যার সম্বোধন করলো। জীবনে বোধহয় বাবা ডাকটা শোনাই হবে না আমার। অদ্রিজা ব্রু কুঁচকে তাকালো। রিয়াদ সাহেবের কথার উত্তরে কি বলা উচিত তা সে খুঁজে পেল না। সেভাবেই আহাম্মকের মতো তাকিয়ে থাকতে রিয়াদ সাহেব আবারও বললেন, আমার ছেলেকে আমি কোনো দিন বাবা বলে ডাকতে বলিনি। বলার মতো পরিস্থিতি কিংবা যোগ্যতা বোধ হয় আমার নেই। তোমায় বলবো বাবা ডাকতে? উচিত হবে অদ্রিজা? অদ্রিজা দীর্ঘশ্বাস ফেলল। ধবধবে পশ্চাৎ চেহারায় মৃদু হাসি টেনে বলে উঠল, সরি, আর হবে না, এবার থেকে বাবাই বলবো। রিয়াদ সাহেব খুশি হলেন, আর তার চোখের বাজে স্পষ্ট ফুটে উঠল সেই খুশিটা। মুখের হাসিটা যেন মুখের রাত পাকা দাড়িতেও ফুটে উঠল। তৃপ্তি নিয়ে কয়েক সেকেন্ড হেসে নিয়ে বলে উঠলেন তিনি, বলো কি বলবে? ভার্সিটি যাওয়া নিয়েই বলতে এসেছিলাম আমি। আজ থেকে যেতে পারি ভার্সিটিতে? কেন নয়, আজ থেকেই যেতে পারো। নিচে গাড়ি আছে, তোমাকে পৌঁছে দিবে। কোন টাইমে ফিরবে বলে দিও, গিয়ে আবার নিয়ে আসবে, ঠিক আছে? অদ্রিজা হালকা নিঃশ্বাস ছেড়ে বলে উঠল, আমি একা একাই যেতে পারবো। আশা করি এটুকু স্বাধীনতা আপনি আমাকে দিবেন স্যার। কথাটা বলে জিভ কাটল অদ্রিজা। পর মুহূর্তে বলে উঠল, সরি বাবা। রিয়াদ সাহেব হাসলেন। অদ্রিজাও মৃদু হেসে পরখ করে দেখল রিয়াদ সাহেবের হাসিটা। হাসিটা একেবারে রক্তিমের মতোই। রিয়াদ সাহেবের চেহারাটাও একদম রক্তিমের মতোই। লম্বা চওড়ায় সব দিকটাই রিয়াদ সাহেবের মতোই হয়েছে রক্তিম, কেবল গায়ের রংটা ব্যতীত। রক্তিমের গায়ের রংটা ধবধবে সাদা, আর রিয়াদ সাহেবের গায়ের রং শ্যামলা। অদ্রিজা হাসল, তারপর পা বাড়িয়ে বেরিয়ে আসলো সেখান থেকে। নিজের রুমে এসে রক্তিমকে না দেখে এদিক ওদিক সে তাকালো। বেলকনি, ওয়াশরুম সবটা দেখেই স্বস্তির নিঃশ্বাস সে ফেলল। নিশ্চয় নিজে সে বুতুরে রুমে পৌঁছে গিয়েছে সে। অদ্রিজা শাওয়ার নিয়ে ভেজা চুলগুলো টাওয়াল দিয়ে মুছে নিচ্ছিল। হাতে একটা লাল টকটকে শাড়ি। ওয়াশরুমে শাড়ি পরতে অসুবিধা হবে তাই শাড়িটা ওয়াশরুমে না পরে রুমে নিয়ে এসেছিল সে। পরনে পেটিকোট আর ব্লাউজ। ভেজা চুলগুলো থেকে টাওয়াল ছাড়িয়ে শাড়ি পরতে যাচ্ছিল। ঠিক তখনই দরজা মিলে রুমে প্রবেশ করল রক্তিম। নিজে থেকে কয়েক হাত দূরে হুরের মতো রূপকন্যার মোহিত রূপ আর চোখের নজর কাটতেই বুক দুকফুক করে উঠল তার। অবাধ্য চোখ জোড়া সেভাবেই কয়েক সেকেন্ড তাকাতেই চোখ জোড়াকে মাতার করে তুলল উন্মুক্ত পশা ধবধবে পেটের ত্বকে থাকা কালো তিলটা। মোমের মতো ধবধবে পশা নরম তুলতুলে ত্বকে ফোঁটা ফোঁটা পানি। ঠিক তার মাঝেই কালো কুচকুচে তিলটা যেন আকৃষ্ট করারই মন্ত্র জপছে। রক্তিম সেভাবেই তাকিয়ে রইল। এক্ষুনি তিলটা ছুঁয়ে দিয়ে মসৃণ ত্বকে ফোঁটা ফোঁটা পানিগুলো মুছে দিলে কি ক্ষতি হয়ে যাবে? অদ্রিজা কি কিছু মনে করবে তাতে? নিজের ভাবনায় নিজেই অবাক হলো রক্তিম। যার থেকে দূরে থাকার এত চেষ্টা, তারই কাছে যাওয়ার জন্য মন বলছে। অদ্ভুত। বিছানার উপর নিজের রুমালটা আর গড়িটা নিতে নিতেই বলে উঠল, উফ, মিস্টার মাহমুদ আমার জন্য কিছু না করতে পারলেও রূপবতী বউ বেছে দিতে ঠিকই পেরেছেন কিন্তু। অদ্রিজা চমকে তাকালো। এই রুমে কেউ নেই, এই ভাবনাতে সে শাড়ি পরতে ব্যস্ত ছিল। রুমে কখন রক্তিম এলো তা তার খেয়ালই আসেনি। হুট করে রক্তিমের কণ্ঠকুচি না করে শাড়িটা এলোমেলো কোনোভাবে জড়িয়ে নিল শরীরে। রক্তিমের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, আপনি সব দিক থেকে জ্ঞানশূন্য মানব রক্তিম। একটা মেয়ের রুমে প্রবেশ করার আগে তার অনুমতি নেওয়ার প্রয়োজন বোধটা অন্তত থাকা উচিত আপনার রক্তিম। রক্তিম হেসে উঠল হু হা করে। টেরাবাঁকা দাঁতগুলো হাসির ছন্দে হেসে উঠল। অদ্রিজের সুন্দর হাসিটার দিকে মোহিত নয়নে তাকিয়ে রইল। রক্তিম সে তাকানোকে বিন্দুমাত্র পরোয়া না করেই একদম অদ্রিজার সামনে এসে দাঁড়ালো। বাঁকা হেসে পিষপিষিয়ে বলে উঠল, কেন, মেয়েদের রুমে লুকাই তো কিছু থাকে নাকি অদ্রিজা? অদ্রিজা বিরক্ত হলো। কপালে বাজ পেলে তাকাতেই রক্তিম চোখ টিপল। অদ্রিজার দিকে আরও এগিয়ে মাঝখানে কয়েক ইঞ্চি দূরত্ব রাখল কেবল। পিষপিষিয়েই কানের কাছে বলে উঠল, ফর্সা মসৃণ ত্বকে জলবিন্দুর মাঝখানে কালো কুচকুচে তিল। ভাবতে পারছেন কি সাংঘাতিক? এতটাই সাংঘাতিক যে বুক ছিনছিন করে উঠল। কথাটা বলেই রক্তিম বুকের বাঁ পাশে হাত রাখল। সরু চোখে অদ্রিজার দিকে তাকিয়ে বাঁকা হাসল সে। অদ্রিজা কিছু না বুঝে ব্রু কুচকে তাকালো। বিরক্তি নিয়ে বলে উঠল, সরুন তো সামনে থেকে। রক্তিম হাসল। অদ্রিজার সামনে থেকে সরে এসে হাতে গড়ি পড়তে পড়তেই বাঁকা চোখে অদ্রিজার দিকে তাকালো।
অদ্রিজা দ্রুত ওয়াশরুমের দিকে হাঁটা দিল। রক্তিম মুচকি হাসল। টেবিলের উপর থেকে একটা ফাইল নিয়ে দেখতে দেখতে চেঁচিয়ে বলে উঠল, অদ্রিজা প্লিজ একটু তাড়াতাড়ি আসবেন, আমার কিছু কথা ছিল আপনার সাথে। রক্তিম কথাটা বললেও ভিতর থেকে কোনো সাড়া আসলো না। রক্তিম 1 মিনিট 2 মিনিট করেই প্রায় 10 কি 15 বার ওয়াশরুমের দরজায় তাকিয়েছে। অদ্রিজার বের হওয়ার কথা নেই। অবশেষে যখন বের হলো তখনই অদ্রিজার মোবাইল বেজে উঠল। বিছানার উপর থাকার মোবাইলটার স্ক্রিনের উপর ভাসছে দিহান নামটা। রক্তিম একবার তাকিয়েই মুচকি হাসল। মোবাইলটা অদ্রিজার দিকে এগিয়ে দিয়ে বলে উঠল, প্রেমিকের সাথে কথা বলে আসুন, আমি অপেক্ষা করছি। অদ্রিজা হতবিহ্বল চোখে তাকিয়ে থাকলো। স্ক্রিনে দিহানের নামটা দেখে সরু শ্বাস ফেলল। রক্তিমের সহজ ব্যবহারটা কেমন জানি বোধ হলো। ব্যবহারটা কি জটিল হওয়া উচিত ছিল? বোধ হলো না অদ্রিজার। কলটা কেটে রক্তিমের দিকে তাকিয়ে বলে উঠল, ও আমার প্রেমিক না। রক্তিম হাসল। অদ্রিজাকে লাল টকটকে শাড়িতে এক নজর দেখে নিয়েই বলে উঠল, প্রেমিক নয় বলছেন? অদ্রিজা কঠিন কণ্ঠে বলল, না। আপনার কি মনে হচ্ছে আমি টিপিক্যাল স্বামীদের মতো বউয়ের প্রেমিক আছে শুনে রেগে যাব, কিংবা অভিমান করে কান্নাকাটি করব? উফ, একদমই তা ভাববেন না অদ্রিজা। আপনি সুন্দরী মেয়ে, রূপের কমতি নেই। আপনার একটা নয় 10টা প্রেমিক থাকলেও অপরাধ হবে না, আর আমি এই বিষয়ে আপনাকে সাপোর্ট করব। অদ্রিজা তেজি চাহনিতে তাকালো। রক্তিমের দিকে তীক্ষ্ণ চাহনি ফেলে বলে উঠল, আমাকে কি আপনার মতোই হীন চরিত্রের মানুষ বোধ হয়? আপনি 1000টা মেয়ের সাথে সম্পর্ক রাখতেই পারেন, 1000টা মেয়ের সাথে সময় কাটাতেই পারেন, কিন্তু প্লিজ আপনার চরিত্রটা আমার মধ্যে খুঁজতে যাবেন না রক্তিম। রক্তিম দাঁত কেলিয়ে হাসল। অদ্রিজার কাছাকাছি গিয়ে ফু দিয়ে উড়িয়ে দিল অদ্রিজার কপালে আসা চুলগুলো। নিরীহ মুখ করে বলে উঠল, আপনি কি রেগে যাচ্ছেন অদ্রিজা? টিপিক্যাল বউদের মতো স্বামীদের পাশে অন্য মেয়েদের মানতে কষ্ট হচ্ছে? একদমই নয়। সে যাই হোক, আমি আপনাকে বলছি, আপনি দিহানের সাথে রিলেশনটা ভেঙে দিবেন না প্লিজ। একটা ছেলের মন ভাঙবেন না প্লিজ। আর তাছাড়া যে বিষয়ে কথা বলতে চাইছিলাম বলি। হ্যাঁ বলুন। অদ্রিজা বিরক্তি নিয়ে কথাটা বলেছিল। রক্তিম মৃদু হেসে নিজের হাতের ফাইলটা এগিয়ে দিল অদ্রিজার দিকে। তারপরে বলল, আপনাদের বাড়িটা যেটা বিক্রি করে দিয়েছিলেন সেটা ফেরত পাবেন খুব শীঘ্রই, কিন্তু তার বিনিময়ে আপনাকে একটা কাজ করতে হবে। কী সব বলছেন? বাড়িটা বিক্রি করা হয়েছে, তার বিনিময়ে অর্ধেক টাকা শোধ করা হয়েছে, আর আপনি বলছেন ফেরত পাবো? রক্তিম আয়েশ করে বসলো বিছানায়। মাথার সিল্কি চুলগুলো হাত দিয়ে পিছনে ঠেলে দিয়েই বলল, ফেরত কিভাবে পাবেন তা তো আপনাকে ভাবতে বলিনি। শুধু একটা কাজ করবেন, বিনিময়ে আপনি বাড়ি পেয়ে যাচ্ছেন, সিম্পল। অদ্রিজা তেজ নিয়ে বলে উঠল, আমি কোনো কাজ করব না, আর বাড়িটাও পাওয়ার লোভ নেই আমার। রক্তিম ক্ষিপ্ত চাহনিতে তাকালো অদ্রিজার দিকে। কপালের মাঝখানের রগটার সঙ্গে সঙ্গে ফুলে উঠল তার। সোয়াল শক্ত হয়ে উঠল। মুঠো শক্ত করে সামনে চেয়ারটায় লাথি মেরে উঠে দাঁড়ালো সে। দাঁতে দাঁত চেপে বলে উঠল, একদম তেজি গলায় কথা বলবেন না আমার সাথে অদ্রিজা, একদমই না। শুধুমাত্র টাকার লোভে আপনি একটা দুশ্চরিত্র ছেলেকে বিয়ে করে নিলেন, সেই বেলায় ভাবলেন না আপনার এই কাজটা উচিত নয়। এখন বিয়েটা যখন করেছেন তখন আমার দেওয়া কাজটাও আপনি করতে বাধ্য আপনি, মাইন্ড ইট। কথাটা বলে আর দাঁড়ালো না রক্তিম। অদ্রিজা তাকিয়ে রইল রক্তিমের যাওয়ার পথে। টলমলে হয়ে উঠল চোখ জোড়া। হয়তো জীবনের শেষ পর্যায়েও তাকে লোভী সম্বোধনটা পেতে হবে। আদৌ কি সে টাকার লোভে করেছে বিয়েটা? তাহলে কি সেদিন বিয়েটা না করলেই ভালো হতো? ভার্সিটিতে এসে নিজের মাথা ঘুরিয়ে উঠল অদ্রিজার। সবার মুখেই একটা প্রশ্ন, দিহানের সাথে সম্পর্ক ছিল যখন, তখন অন্য একজনের সাথে বিয়েতে রাজি হয়ে গেল কেন সে? এভাবে একজনকে ভালোবেসে অন্য আরেকজনকে বিয়ে কেন করলো? আরও কত কি। অদ্রিজা ঝাপসা চাহনিতে ক্লাসরুম থেকে বেরিয়ে আসছিল। ভার্সিটির মাঠের কাছে এসে থমকে দাঁড়ালো সে। গেটের কাছাকাছি রক্তিম এদিকে এসে আসছে। অদ্রিজা মিনমিনে চোখে তাকাতেই দ্রুত এগিয়ে আসলো রক্তিম। আশেপাশে তাকিয়ে বলে উঠল সে, দিহানের অ্যাক্সিডেন্ট হয়েছে অদ্রিজা। অদ্রিজা চারপাশ বাসা বাসা হয়ে উঠল। মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগছে তার। দিহানের অ্যাক্সিডেন্ট? যে ছেলেটার সাথে হাই স্কুল জীবন থেকে এতটুকু পথ চলা, সেই ছেলেটাকে ভালোবেসেছিল কিনা সে জানে না, তবে সেই ছেলেটা তার চোখে উত্তম কেউ ছিল। আর তারই এরকম একটা খবর শুনে নিজেকে স্বাভাবিক রাখা কি আদৌ সম্ভব? অদ্রিজার চোখে পানি, চোখ মুখ এক মুহূর্তেই অন্য রূপ ধারণ করেছে যেন। রক্তিমের কথাটাকে চরম রূপে অবিশ্বাস করতে চেয়েও অবিশ্বাস করতে পারছে না সে। রক্তিমের হাতে কপালেও
বেশ খানিকটা ছিলে আছে। সেসব ক্ষতগুলো স্পষ্ট বলছে রক্তিমের কথাটা সত্যি। অদ্রিজা শূন্য চাহনি নিয়ে রক্তিমের দিকে তাকিয়ে দফাস করে বসে পড়ল মাঠে। হাত পা কাঁপছে তার। শীতের কনকনে ঠান্ডায়ও গেমে উঠেছে তার মুখ চোখ। রক্তিমের দিকে তাকিয়েই অস্পষ্ট স্বরে বলল, আহ, আপনি দিহানকে নিয়ে মজা করছেন রক্তিম? রক্তিমের কপালের ক্ষত থেকে বয়ে আসা রক্তটা ডান হাতের তালুতে মুছে নিয়েই পরনের ব্লেজারটা খুলে নিল। সঙ্গে সঙ্গে চোখের সামনে ফুটে উঠল রক্তাক্ত শার্টটা। সাদা শার্টের বাম পাশটা পুরোপুরি রক্তে লাল হয়ে আছে। অদ্রিজা আটকে উঠল। কাপা হাতে রক্তিমের শার্টের দিকে ইশারা করে বলে উঠল, আপনার শার্টে রক্ত? কী করে? রক্তিম এই পরিস্থিতিতেও বাঁকা হাসল। অদ্রিজার দিকে তাকিয়ে বলল, ভেবে নিন লাল রং লাগিয়ে নিয়েছি। অদ্রিজা মাথা চেপে ধরল। রক্তিমের শার্টের রক্তগুলো স্পষ্ট জানান দিচ্ছে দিহানের অ্যাক্সিডেন্ট হয়েছে। রক্তগুলো যে আসল তাও বোঝা যাচ্ছে। তবুও মন মানতে চাইল না। কিছুতেই বিশ্বাস করতে মন চাইল না যে দিহানের অ্যাক্সিডেন্ট হয়েছে। তবুও মেনে নিল। চোখের পানিগুলো মুছে নিয়েই উঠে দাঁড়ালো এক মুহূর্তে। বলে উঠল, কোথায়? দিহান কোথায় এখন মিস্টার রক্তিম? বলুন, আমি যাব। রক্তিম হাসল। অদ্রিজার দিকে তাকিয়ে বলল, গুড গার্ল, চলুন। অদ্রিজা পা বাড়ালো রক্তিমের পিছু পিছু। শরীরটা কেমন ভারী হয়ে উঠলে যেন। পাগুলো যেন চলতে চাইল না সেই ভারী শরীর নিয়ে। তবুও সে চলল। হসপিটালের করিডোরে নেহা সহ দিহানের পরিবারের লোকেরা হাঁটাচলা করছিল। অদ্রিজা হঠাৎই গিয়ে থমকে দাঁড়ালো সেখানে। পা বাড়িয়ে সামনে এগিয়ে যেতে নেহা এসে জাপটে ধরল তাকে। কাঁদতে কাঁদতে বলে উঠল, দ্রিজা, নিহান ঠিক হয়ে যাবে তো দ্রিজা? প্লিজ ওকে ভালো করে দে না অদ্রিজা। আমি ওকে ভালোবাসি। ওকে ছাড়া আমি বাঁচব না অদ্রিজা। ও ভালো হয়ে যাবে তো? অদ্রিজা থমথমে চোখ মুখে নেহার দিকে তাকালো। কাঁদতে কাঁদতে চোখগুলো ফুলে লাল হয়ে গেছে মেয়েটার। চুলগুলো এলোমেলো হয়ে মুখে লেপটে পড়েছে। পরনের গোলাপি রঙের জামাটায় রক্তের মাখামাখি করছে। সে ছোটবেলা থেকে নেহাকে দেখে এসেছে অদ্রিজা। চঞ্চল প্রাণবন্ত মেয়েটিই দিহানের সামনে আসলে জড়সড় হয়ে পড়ত। দিহানের সামনে তার কোনো পাগলামি বোধ হয় চোখেই পড়েনি অদ্রিজার। খুব দরকারি কথা বলতো তারা। সে দিহানকেই নেহা ভালোবাসে। হঠাৎই কথাটা শুনে কিছুটা থমকে গেলেও পর মুহূর্তেই নেহা দুর্বল ক্লান্ত মুখের দিকে তাকালো অদ্রিজা। শরীরটা যেন ঢলে পড়বে আরেকটু হলেই। হয়তো দাঁড়ানোরও শক্তি নেই মেয়েটির। তবুও দাঁড়িয়ে আছে মেয়েটি অপারেশন কেবিনের দরজার দিকে তাকিয়ে। মুখটা ফ্যাকাশে রক্তশূন্য। বিধ্বস্ত চেহারার মেয়েটিকে দেখে হাহাকার করে উঠল অদ্রিজার মনটা। সত্যি ঠিক হয়ে যাবে তো দিহান? আবার কথা হবে তো? বলা হবে তো? দিহান, আমি তোমায় ঠকিয়েছি দিহান। তুমি ক্ষমা করবে তো আমায়? জানা নেই অদ্রিজার। নেহাকে দুহাতে আগলে নিয়েই সে বলে উঠল, কি করে হলো এসব নেহা? তোরা তো আজ ভার্সিটিতে আসলি না। আর রক্তিম, উনি কিভাবে জানলেন তোর আর ওনার শরীরে রক্ত কেন? নেহা এত প্রশ্ন সামলাতে পারল না, উত্তরও দিতে পারল না। তার আগেই শরীরটা ঢলে এলিয়ে গেল অদ্রিজার উপর ভর করে। চোখ জোড়া বুঝে নিতে নিতেই জাপসা চোখে অদ্রিজার শুকনো মুখটা দেখল সে। প্রশ্নগুলো কানে গেলেও উত্তর দেওয়ার মতো শক্তি পেল না নেহা। অদ্রিজা বুঝতে পারল। নেহাকে দুহাতে শক্ত করে দৌড়িয়ে পাশে বসিয়ে দিল। পাশ ফিরে রক্তিমকে কিছু বলতে যাবে ঠিক তখনই রক্তিম পানির বোতলটা এগিয়ে দিল। ইশারায় নেহাকে পানি খাওয়াতে বলে দুপা পিছিয়ে দাঁড়ালো। তারপরে বলল, নেহা একবার অলরেডি জ্ঞান হারিয়েছিল অদ্রিজা। ওর চোখে মুখের অবস্থা দেখেও দুর্বলতাটা বোঝা উচিত ছিল আপনার। এতগুলো প্রশ্ন ওকে করা উচিত হয়নি আপনার। অদ্রিজা সরু চাহনিতে তাকালো। নিজেকে মুহূর্তে চরম অপরাধী মনে হলো। সবার জীবনের সাথেই সে নির্দ্বিধায় অন্যায় করে বসেছে। নেহার এই অবস্থায় এভাবে প্রশ্নগুলো করাও তার অন্যায় হয়েছে। দিহানের অনুভূতির মূল্য দিতে না পারাটা তার অন্যায় হয়েছে। রক্তিমের টাকার লোভে বিয়েটা করে নেওয়াটাও অন্যায় হয়েছে। নিজেকে মুহূর্তে দিশেহারা লাগলো অদ্রিজার। চোখ জোড়া টলমলে হয়ে উঠলেও কাঁদল না সে। জোরে জোরে শ্বাস ফেলে রক্তিমের দিকে অসহায় চোখে তাকাতেই রক্তিম বলে উঠল, হসপিটালের বাহিরে গাড়ি আছে অদ্রিজা, আপনি নেহাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসুন। ও অনেকটাই দুর্বল। আসার পর আমি আপনাকে সবটা বিস্তারিত বলবো। অপরাধী তার অপরাধ স্বীকার করবে আপনার কাছে। অদ্রিজা শেষের কথাটার মানে বুঝে উঠল না। টলমলে চোখে এদিক ওদিক তাকিয়ে দিহানের আম্মুকে চোখে পড়ল। দিহানের আব্বুর কাঁধে মাথা রেখে কেঁদে চলেছেন তিনি। দিহানের আব্বুও বিধ্বস্ত হয়ে বসে রইলেন। অদ্রিজা সেদিকে তাকিয়ে থাকতে রক্তিম আবারও বলল, আপনাকে যেতে বলেছি আমি অদ্রিজা।
নেহাকে ওর বাড়ি পৌঁছে দিয়ে আসুন, ড্রাইভার আবার আপনাকে নিয়ে আসবে, গো ফাস্ট। অদ্রিজা মৃদু কণ্ঠে বলল, একবার দিহানকে দেখে যাই। ওর সাথে আমি অন্যায় করেছি মিস্টার রক্তিম, আমি ওকে ঠকিয়েছি। ওর কিছু হতে পারে না রক্তিম, কিচ্ছু হতে পারে না, আমি ওর কিছুই হতে দিব না। রক্তিম হাসল। কপালের আঘাতটা থেকে এখনও রক্তক্ষরণ হচ্ছে তার। মাথার পেছনটায়ও আঘাত পেয়েছে সে, প্রচুর ব্যথা হচ্ছে। মাথার পেছনটা হাত দিয়ে বুলিয়ে নিয়েই হেসে বলল, অপারেশন থিয়েটারে এমনিতেও আপনি ঢুকতে পারবেন না অদ্রিজা। দিহানকে এই মুহূর্তে দেখাও সম্ভব নয়। আপনি নেহাকে দিয়ে আসুন, তারপর এসে দিহানকে দেখবেন, প্রমিস করছি দিহানের কিচ্ছু হবে না। অদ্রিজা রক্তিমের কথার কোনো উত্তর দিল না। তার কান্না পাচ্ছে, হাত পা কাঁপছে। দিহানকে দেখতে চাইলেও হৃদয় থেকে দিহানকে দেখার সাহস জোগাতে পারল না সে। কী অবস্থায় দেখবে দিহানকে? নেহাকে নিয়ে এগিয়ে যেতে যেতে চোখ বেয়ে গড়িয়ে পড়ল জল। দিহান তাকে কতটুকু ভালোবেসেছিল, অথচ সে তো কোনোদিন এটুকুও ভালোবাসেনি দিহানকে। আজ যখন দিহান নিজের জ্ঞানে নেই, তখনই কেন নিজের ভিতর এমন অদ্ভুত হচ্ছে তার? নিজেকে বারবার কেন অপরাধী মনে হচ্ছে তার? নেহা চোখ বুজে রাখায় চেহারা তাকিয়ে ডুকরে কেঁদে উঠল অদ্রিজা। সে ভালোবাসেনি, অথচ এই মেয়েটা দিহানকে কতটুকু ভালোবাসে। দিহানের এই অবস্থায় এই মেয়েটা কতটুকু কেঁদেছে ঠিক নেই, তবে তার মুখ চাহনি বলে দিচ্ছে সে দিহানকে কতটুকু ভালোবাসে। তখন বিকেল। হসপিটালের কেবিনে দরজার আড়ালে দাঁড়িয়ে আছে অদ্রিজা। দিহানকে দেখল। দিহানের চোখ এখনও বন্ধ, জ্ঞান ফিরেনি। মাথায় সহ শরীরের বিভিন্ন জায়গায় ব্যান্ডেজ। অদ্রিজা দীর্ঘশ্বাস ফেলল। দিহানের জ্ঞান ফেরা পর্যন্ত সে হসপিটালেই থাকবে। দিহানের সাথে কথা বলে তারপর বাসায় ফিরবে, কিন্তু তার আগে রক্তিমি থেকে সবটা তাকে জানতে হবে। হসপিটালে পৌঁছে রক্তিমকে আর দেখতে সে পায়নি। কয়েকবার কল দিয়েও রক্তিমকে সে পায়নি। দিহানের ঘুমন্ত মুখটা এক নজর দেখে নিয়েই হসপিটালের করিডোরে হাঁটতে লাগলো সে। আনমনে কয়েকবার এগিয়ে যেতেই সামনের কোনো ব্যক্তির শক্তপোক্ত শরীরের সাথে ধাক্কা খেয়ে মাথা তুলে চাইল অদ্রিজা। রক্তিমকে দেখে চোখ মুখ কুঁচকে তাকালো সে। পরনে রক্তাক্ত শার্ট পাল্টে এসেছে সে। বেজা চুল দেখে বোঝা যাচ্ছে শাওয়ার নিয়ে এসেছে সে। তবে কপালের ক্ষতটা শাওয়ার নেওয়াতে আরও সতেজ হয়ে উঠল, যার দরুন অদ্রিজার চোখে এতক্ষণে ক্ষতটা চোখে না পড়লো, এবার পড়ল। ব্রুকুসকে তাকাতে রক্তিম বলে উঠল, চলুন, আপনাকে সবটা বলছি। আমাকে আবার মিটিং অ্যাটেন্ড করতে হবে, আসুন। অদ্রিজা হতবিহ্বল চাহনিতে তাকালো রক্তিমের দিকে। মৃদু কণ্ঠে বলল, আপনার কপালের ক্ষতটা গভীর, রক্ত গড়াচ্ছে রক্তিম, হসপিটালে ব্যান্ডেজ করে নিন। অদ্রিতার বাকিটা বলতে পারল না। তার আগেই রক্তিম বিরক্তি নিয়ে বলে উঠল, এসব সিম্পথি আমার একদমই দেখাবেন না অদ্রিজা, চলুন। অদ্রিজা কপাল কুঁচকে নিল। সিম্পেথি? এটাকে সিম্পেথি বলে? জানা নেই তার। রক্তিমের সাথে পা বাড়ালো। সিঁড়ি বেয়ে নিচে নেমে রক্তিম দাঁড়িয়ে পড়তে সেও দাঁড়িয়ে পড়ল। তারপর রক্তিমের মুখোমুখি দাঁড়িয়ে জিজ্ঞেস করে উঠল, বলুন রক্তিম, আপনার শার্টে রক্ত, নেহার জামায় রক্ত, দিহানের অ্যাক্সিডেন্ট। আপনি দিহান নেহা ওদের কিভাবে চেনেন? দিহানের অ্যাক্সিডেন্টের সাথে আপনার কি সম্পর্ক? বলুন সবটা। রক্তিম হেসে উঠল। অদ্রিজা কঠিন গলায় বলল, হাসছেন? এই অবস্থায় আপনার হাসি পাচ্ছে রক্তিম? দিহানের কি অবস্থা আপনি জানেন? মৃত্যুর সাথে লড়তে লড়তেও পেরেছে। হসপিটালে এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনি হাসতে পারছেন? মানছি, মেয়েদের আপনি পণ্য হিসেবে দেখেন, তাদের দুঃখ কষ্ট আপনার কাছে কিছু নয়, কিন্তু একজন মানুষের মরা মরা অবস্থায়ও আপনি নির্দয়ের মতো হেসে চলেছেন রক্তিম, সি। অদ্রিজার এতগুলো কথায় তেমন একটা বোধ হলো না রক্তিমের। যে হাসির জন্য এতগুলো কথা বলল অদ্রিজা, সে হাসিতেও এই কথাগুলোর বিশেষ একটা প্রভাব পড়ল না। রক্তিম নিজের মতোই হাসল। কয়েক সেকেন্ড পর হাসিটা থামাতে বলে উঠল, উফস, আপনি আমার সম্পর্কে নিজের মনে ভালো ধারণা পুষে রেখেছেন কেন অদ্রিজা? আমার মধ্যে কোনো ভালো নেই অদ্রিজা, আপনি চাইলেও কোনো ভালো খুঁজে পাবেন না আমার মধ্যে। তাই প্লিজ ফিউচারে আমায় নিয়ে যে কোনো বিষয় এতটুকু ভালো ধারণা রাখবেন না। যেমন এই যে ভেবে নিলেন একজন মরা মরা অবস্থায় পড়ে আছে, তাই বলে আমি বিরহে শোকাহত থাকব, সেটা আপনার ভুল ধারণা। অদ্রিজা ক্ষিপ্ত চাহনিতে তাকালো, তাচ্ছিল্য নিয়ে বলে উঠল, আপনার মতো মানুষকে ভালো ভাবাটাই অপরাধ মিস্টার রক্তিম। আপনি নিকৃষ্ট, পৃথিবীর সব থেকে নিকৃষ্ট মানুষ আপনি রক্তিম। আমি আপনাকে ঘৃণা করি। রক্তিম বাঁকা হাসল। মাথার চুলগুলো বাম হাতে দিয়ে পেছনে ঠেলে দিয়েই অদ্রিজার দিকে ফিরে চাইল।
পাশ দিয়ে যাওয়া একটা যুবতী নার্সকে দেখে দুপা এগোলো সে। চমৎকার হাসিটা মুখে ঝুলিয়ে নিয়ে হাত দিয়ে ইশারা করলো নার্সটিকে। অন্য কাজে ব্যস্ত থাকলেও রক্তিমের মতো সুদর্শন পুরুষের ইশারা পেয়েই হয়তো নার্সটি দ্রুত এগিয়ে আসলো। মুখের রূপময় হাসি ফুটিয়ে বলে উঠল, বলুন স্যার, কোনো প্রবলেম? রক্তিম হাসল। সে হাসিতেই হয়তো কম বয়সী যুবতী নার্সটি গলে গেল। আরও উৎসাহ নিয়ে রক্তিমের কথার অপেক্ষা করতে রক্তিম বলে উঠল, সেকেন্ড ফ্লোরে 205 নং রুমে যে অ্যাডমিট হয়েছে দিহান শেখ, তার কি জ্ঞান ফিরেছে? আপনি সেকেন্ড ফ্লোর থেকে নেমেছেন তাই জিজ্ঞেস করছি। সুদর্শন পুরুষটির কথা বলার ভঙ্গি, হাসি, ব্যক্তিত্ব দেখে নার্সটি গলে গেল। ফ্যাকাশে মুখ নিয়ে পিছনে তাকিয়ে দ্রুত বলে উঠল, জি স্যার, একটু সময় দেন, আমি এক্ষুনি জেনে আসছি। রক্তিম সৌজন্যতার হাসি হেসে বলল, ওকে। নার্সটি অসহায়ভাবে তাকালো, যেন পুরুষটির প্রশ্নের উত্তর দিতে না পারাটা তার এই মুহূর্তে সব থেকে বড় অক্ষমতা। অপরাধী গলায় বলল, জি স্যার, অ্যাকচুয়ালি খেয়াল করা হয়নি ওই রুমের রোগীর জ্ঞান ফিরেছি কিনা। এক্সট্রিমলি সরি। রক্তিম হাসল, আবারও বলল, নো প্রবলেম, আপনি জেনে আসুন, আমি এখানে অপেক্ষা করছি। আর সুন্দরী মেয়েদের জন্য অপেক্ষা করতে পুরুষদের কষ্ট উপলব্ধি হয় না। নার্সটি অচেনা সুদর্শন পুরুষটার মুখে সুন্দরী খ্যাতা পেয়েই খুশিতে নেচে উঠতে পারল কেবল। চোখ মুখে চকচক করল উপচে পড়া খুশিতে। সামনের পুরুষটির কাঙ্ক্ষিত উত্তর দিতে পা বাড়ালো পেছনের পিঠে। দ্রুত সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। রক্তিম সেদিক পানে তাকিয়েই ছিল। হঠাৎই মনে পড়ল অদ্রিজা আছে তার সাথে। পেছন ফিরে অদ্রিজার দিকে তাকিয়ে ছোট্ট শ্বাস ফেলল সে। তারপর বলে উঠল, দিহান আর নেহাকে আমি কিভাবে তা ওদের কাছ থেকেই জেনে নেবেন প্লিজ। আর দিহানের অ্যাক্সিডেন্ট, অ্যাকচুয়ালি দিহান আর নেহা একসাথেই ছিল। আর আমার গাড়ির সাথে ধাক্কা খেয়েই দিহানের অ্যাক্সিডেন্ট হয়েছে। তারপর নেহা আর আমি। রক্তিমকে বাকিটা বলতে দিল না অদ্রিজা। জাপটে পড়ল রক্তিমের উপর। রক্তিমের কলারটা নিজের দু হাতে শক্ত করে ধরে ক্ষিপ্ত চাহনি ফেলল রক্তিমের মুখে। হিংস্র পাখিনীর মতো রক্তিমের কলা ঝাঁকড়াতে ঝাঁকড়াতেই বলে উঠল, আপনি আপনি দিহানের সাথে এমনটা করেছেন রক্তিম? ছি! কাল যখন দিহান কল করেছিল আপনি একদম সরল ব্যবহার করেছিলেন। আমার কাছে অদ্ভুত লেগেছিল ব্যাপারটা, কিন্তু তাই বলে আপনি দিহানের সাথে এমন কিছু করবেন রক্তিম? 1 মিনিট, ড্রিঙ্কস? আপনি ড্রিঙ্কস করেছেন? ড্রিঙ্কস করে গাড়ি চালিয়েছেন? যার ফলস্বরূপ দিহান এখন হসপিটালের কেবিনে জ্ঞান শূন্য হয়ে পড়ে আছে। ছি! আপনার জন্য আজ একটা মানুষ হসপিটালের কেবিনে মরা মরা অবস্থায় পড়ে আছে রক্তিম। আই হেট ইউ রক্তিম, হেট ইউ। অদ্রিজার এভাবে আক্রমণে রক্তিম অবাক হলো না। সে সেভাবেই দাঁড়িয়ে আছে, মুখে হাসি। অদ্রিজার বুক দাক্কানো ও কলার ঝাঁকড়ানো রক্তিমকে এক বিন্দুও নড়াতে পারল না। সে সেভাবেই দাঁড়িয়ে বাঁকা হাসল। ঠিক তখনই নার্স আসলো। মুখে হাসি রেখে বলে উঠল, স্যার, দিহান শেখের জ্ঞান ফিরেছে, আপনি চাইলে দেখা করে আসতে পারেন। অদ্রিজা মাথা তুলে চাইল নার্সটির দিকে। সঙ্গে সঙ্গে কলার ছেড়ে দিল রক্তিমের। মাথার চুলগুলো এলোমেলো হয়ে আছে। এক হাতে চুলগুলো খোপা করতে করতে সে সিঁড়ি বেয়ে দৌড় লাগালো সেকেন্ড ফ্লোরে। রক্তিম সেদিকে পানে তাকিয়ে হাসতেই পিছন থেকে নার্সটি বলল, কে উনি? রক্তিম নির্বিকারভাবে বলল, যে ছেলেটি অ্যাডমিট হয়েছে দিহান শেখ, তার হবু স্ত্রী। নার্সটি মৃদু হাসল, তারপরে বলল, আর আপনার কে হয়? কেউই নয়, শুধু পরিচিত। রক্তিম কথাটা বলে পা বাড়ালো হসপিটালের বাহিরে। বুকটা ভার লাগছে তার। নিজের সব দুঃখগুলো কোথাও ঢেলে দিতে পারলে বোধহয় ভালো হতো। সত্যি কি দুঃখগুলো ঢেলে দেওয়া যায় কোথাও? দিহানের জ্ঞান ফিরেছে। চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। মা বাবার দিকে এক নজর তাকিয়েই চোখ ফিরিয়ে অদ্রিজার দিকে তাকালো সে। স্থির নয়নে তাকিয়ে থাকা অদ্রিজাকে দেখেই বুকের ভিতর অদ্ভুত নিয়ম করা সে ব্যথা জেগে উঠল। ব্যথাটা তীব্র হয়ে বলে উঠল, ওই সুন্দর পবিত্র রমণীকে তুমি ভালোবাসো দিহান? ওই রমণীতে তুমি আসক্ত। হৃদয় থেকে এই কথাগুলো শোধালেও মস্তিষ্ক গভীরভাবে জানিয়ে দিল তাকে, সে এখন বিবাহিত দিহান, অন্য কারো স্ত্রী। তুমি তাকে ভালোবাসতে পারো না দিহান, সে অধিকার তোমার নেই। দিহান চোখ মুখ কালো করে দৃষ্টি সরালো দ্রুত। কথা বলার মতো অবস্থায় নয় সে। তবুও মন চাইছে অদ্রিজা এসে কিছু বলুক, সেও উত্তর দিক। বহুদিন যে কথা হয়নি এর সুন্দর রমণীর সাথে। দিহানের ভাবনায় রয়ে গেল। অদ্রিজা সেভাবেই স্থির নয়নেই তাকে দেখে বাহিরে গিয়ে বসল। ডক্টর বারবার করে বলে দিয়েছে, দিহানের সাথে এই মুহূর্তে কেবল দেখা করা যাবে, কোনো কথা বলা যাবে না।
তাই অদ্রিজাও বলেনি। বার কয়েক জোরে জোরে শ্বাস ফেলে মাথায় দুহাত ঠেকিয়ে বসল সে। কয়েক মিনিট সেভাবে থাকার পর মোবাইলটা নিয়ে কল দিল নেহাকে। নেহা সে সময় কি করেছিল অদ্রিজা জানা নেই, তবে কলটা নেহা ধরেনি। নেহার আম্মুই রিসিভ করলো। ওপাশ থেকে রাশভারী কণ্ঠে বলে উঠলেন তিনি, হ্যালো। অদ্রিজা থমকে গেল। ফিট সোজা করে একদম সোজা হয়ে সে বসল। মৃদু কণ্ঠে বলল, আন্টি নেহা। নেহা কোথায়? ভদ্রমহিলা বিরক্ত হলেন কি খুশি হলেন বোঝা গেল না। কণ্ঠটা আগের মতোই ভারী রেখে বলে উঠলেন, নেহা তো বাসা থেকে বের হলো দিহানকে দেখতে। মোবাইলটা নিয়ে যেতে ভুলে গিয়েছে বোধহয়। তুমি কি হসপিটালে আসো? হ্যাঁ, দিহানের জ্ঞান ফিরেছে। কথাটা জানাতেই কল করলাম। আচ্ছা, ও যখন আসছে জেনে তো যাবেই। রাখছি তাহলে আন্টি। হ্যাঁ। অদ্রিজা কল কাটল। এপাশ ওপাশ তাকিয়ে পরিচিত কাউকে না দেখে দীর্ঘশ্বাস ফেলল। কিছুক্ষণ পর দিহানের বাবা মা রুম থেকে বেরিয়ে আসতে দেখেই অসহায় চোখে তাকালো। উঠে দাঁড়িয়ে দুপা এগিয়ে আবারও গিয়ে দাঁড়ালো দরজার সামনে। দিহানকে অন্যদিকে তাকিয়ে থাকতে দেখেই দীর্ঘশ্বাস ফেলল। এখন দিহানের সাথে কথা বলা উচিত হবে না। আর একটু সুস্থ হোক, তারপর না হয় বলবে। আপাতত বাসায় যেতে হবে এক্ষুনি। তারপর আর অদ্রিজা দাঁড়ালো না। দিহানের আম্মুকে বলে বেরিয়ে পড়ল দ্রুত। অদ্রিজা রাতের খাবার খেয়ে ঘুমোতে যাবে, ঠিক তখনই রক্তিমের প্রবেশ ঘটল। কপালে ক্ষতটাই এখন ব্যান্ডেজ করা। হাতে ছিলে যাওয়া অংশগুলোতেও ওষুধের প্রলেপ চোখে পড়ছে। লম্বা চওড়া শরীরে পরনে কালো শার্ট, ব্ল্যাক জিন্স, হাতাগুলো ফোল্ড করা, হাতে ব্র্যান্ডেড ঘড়ি। হাতের কপালের ব্যান্ডেজ নিয়েও অদ্ভুত সুন্দর লাগছিল তাকে। কিন্তু তার এই সৌন্দর্যে অদ্রিজার মন কিংবা চোখ মুগ্ধ হলো না, বরং অদ্রিজার চোখ দিয়ে বেরিয়ে এলো ঘৃণা রশ্মি। রক্তিমের দিকে তার সে জ্বলন্ত চাহনি স্পষ্ট বলে উঠল, আমি আপনাকে ঘৃণা করি রক্তিম। সে জ্বলন্ত চাহনি নিয়েই উঠে দাঁড়ালো সে। এক্ষুনি রক্তিমের মা তার হাতে খাবার দড়িয়ে রক্তিমের কাছে নিয়ে যেতে বলবে। অথচ এই নিকৃষ্ট নির্দয় লোকটির সামনেও থাকতে ইচ্ছে করছে না তার। ঘৃণায় রিরি করে উঠছে তার শরীর। তীব্র বেদনায় বিষিয়ে উঠছে মন। ক্ষিপ্ত চাহনিতে রক্তিমের দিকে বার কয়েক তাকাতেই রক্তিম পা ফেলে এগিয়ে আসলো। অদ্রিজার দিকে এক নজরও তাকালো না সে। এতক্ষণে পুরোপুরি সামনে রমণীটাকে উপেক্ষা করে খাবার টেবিলে বসে থাকা রিয়াদ সাহেবের দিকে সে তাকালো। তারপর বলে উঠল, মিস্টার মাহমুদ, আমি খেয়ে এসেছি। আপনার মিসেসকে খাবার পাঠাতে নিষেধ করবেন। কথাটা বলে সামনের দিকে হাঁটা দিল রক্তিম। অদ্রিজা অবাক হয়ে তাকিয়ে রইল। বাবা মায়ের সাথেও কথা বলার ধরন কেমন এই লোকটার, তা ভেবে কপালে ভাঁজ পড়ল। রক্তিমের যাওয়ার পথে তাকাতেই ভাঁজটা আরও ঘন হলো। রক্তিম আজ তার ভুতুড়ে রুমে যায়নি। সেই রুমের দরজায় এখনও ঝকঝকে তালাটা জ্বলছে। তবে কি সোজা অদ্রিজার রুমেই যাবে? অদ্রিজার ভাবনাটাই সঠিক হলো। রক্তিম ভুতুড়ে রুমে প্রবেশ না করে অদ্রিজার রুমটাতেই প্রবেশ করলো। অদ্রিজা ব্রুজোড়া কুচকে নিয়ে পায়ে গিয়ে রুমে যাবে, ঠিক তখনই পেছন থেকে রিয়াদ সাহেব বলে উঠলেন, অদ্রিজা, একটু বসবে? তোমায় কিছু কথা বলার ছিল আমার। অদ্রিজা মুখ ঘুরিয়ে চাইল। কয়েকবার নিঃশ্বাস ফেলে রিয়াদ সাহেবের মুখের দিকে তাকিয়ে মৃদু হাসল। আবারও চেয়ারে বসে পড়ে বলল, হ্যাঁ বাবা বলুন। রিয়াদ সাহেব তৃপ্তি নিয়ে তাকালেন। এভাবে কোনোদিন বাবা ডাকটা শোনা হয়নি তার। সাফা খুশি মুখে ফুটিয়েই তিনি বললেন, একটা প্রতিশ্রুতি দেবে আমায় মা? অদ্রিজা বরকে গেল হঠাৎ। কি প্রতিশ্রুতি? তা বুঝে না উঠেই কি উত্তর দিবে সে? যদি প্রতিশ্রুতিটা তার রাখার মতো না হয় তাহলে? অদ্রিজা চিন্তাগুলোকে মুক্ত করতে রিয়াদ সাহেব হাসলেন। তারপর বললেন, ভয় পাওয়ার কিছু নেই মা। আমি জানি তুমি কথাটা নির্দ্বিধায় দিতে পারবে। তুমি চাইলে সম্ভব প্রতিশ্রুতিটা রাখা। কি প্রতিশ্রুতি? রিয়াদ সাহেব মৃদু হাসলেন। অদ্রিজার কৌতূহল দেখে বলে উঠল, রক্তিমকে কোনো দিন ছেড়ে দেবে না তোমা? ওকে ছেড়ে কোনো দিন চলে যাবে না, কথা দাও প্লিজ। অদ্রিজা সরু চাহনিতে কয়েকবার চাইল রিয়াদ সাহেবের দিকে। তারপরে তপ্ত শ্বাস ফেলল। পাশে দাঁড়িয়ে থাকা রিয়াদ সাহেবের স্ত্রীর দিকে তাকিয়েও থমকে গেল সে। মহিলার চোখ ছলছল করছে। নাকের অগ্রভাগ কেমন লাল হয়ে আছে। সাধারণত মহিলা বলতে বোঝায় চঞ্চল বকবক করা মানুষ, কিন্তু এই ভদ্র মহিলা সেদিক থেকে সম্পূর্ণ ভিন্ন। কেমন গম্ভীর, প্রয়োজন ছাড়া কথা বলেন না। কখনো হাসতেও দেখেনি মহিলাকে অদ্রিজা। কয়েক নজর তার দিকে তাকিয়ে রিয়াদ সাহেবের দিকে তাকালো অদ্রিজা। তারপর বলল, বিয়ের আগেও তো এমন প্রতিশ্রুতি আমি আপনাকে দিয়েছি বাবা। হঠাৎ আবার এই প্রতিশ্রুতিটাই আদায় করতে চাইছেন?
রক্তিম আমার ছেলে অদ্রিজা, ওকে তুমি যেমনটা ভাবছো ও মোটেও তেমনটা নয় অদ্রিজা। কথা দাও ওর সঙ্গে থাকবে তুমি পুরোটা জীবন। আমি জানি তুমি পারবে। আমি তো ওর চোখে তোমার জন্য অনুভূতি দেখেছি। পারবে তুমি? আমরা ওকে এভাবে দেখতে পারছি না মা। অদ্রিজা তাচ্ছিল্য মাখা হাসল। তারপর বলল, এভাবে দেখতে পারছেন না মানে? কোনভাবে বাবা? উনি তো দিব্যি আছেন, হাসছেন, খাচ্ছেন, প্রেম করছেন, ড্রিঙ্কস করছেন, বেশ আনন্দেই তো আছেন উনি। তবে আর ওনার চোখে অনুভূতি? হাস্যকর বাবা, ওনার মধ্যে কোনো অনুভূতি থাকতেই পারে না বাবা। তবে কি বলুন তো, তবু আমি ওনাকে ছেড়ে যাব না, কোনো দিনও যাব না। এতটা স্বার্থপর আমি নই বাবা। এটুকু বিশ্বাস আপনার আমার উপর থাকা উচিত ছিল। আমি আপনাকে আগেই বলেছি ওনাকে কোনো দিনও ছাড়ব না। এই প্রতিশ্রুতিতেই তো বিয়েটা হয়েছিল। আপনি ভাবলেন কি করে প্রতিশ্রুতি রাখবো না? নাকি স্বার্থপর ভেবেছেন আমায়, যে নিজের প্রয়োজনটুকু মিটে গেলে, টাকা পেয়ে গেলেই আমি ওনাকে ছেড়ে চলে যাব? এরকমটা কখনোই হবে না বাবা। আজকে আবারও প্রতিশ্রুতি দিলাম। রিয়াদ সাহেব ক্লান্ত চাহনিতে তাকালো। কিছু বলার আগে অদ্রিজা উঠে পা বাড়ালো নিজের রুমে। জীবনের এমন একটা অবস্থায় সত্যি বিরক্ত লাগছে তার। সব কিছু কেমন এলোমেলো। 2 দিন আগেও তার জীবনটা বেশ গোছালো ছিল, অথচ অল্প কয়েকদিনের ব্যবধানেই জীবনটা বদলে গেল অদ্ভুতভাবে। রক্তিম নামক পুরুষটার সাথে তার জীবনটা জড়িয়ে গেল অবিচ্ছিন্নভাবে। যে পুরুষটাকে সে ভালোবাসেনি, না তার কোনো ব্যবহারে মুগ্ধ হয়েছে সে, তবু সেই পুরুষের সাথেই তার জীবন বাঁধা। অদ্রিজা ছোট্ট শ্বাস ফেলল। রুমে ঢুকতে নাকে নিকোটিনের তীব্র গন্ধ হানা দিল। সঙ্গে সঙ্গে কুঁচকে গেল মুখ চোখ। গন্ধটাকে অনুসরণ করে বেলকনির দরজায় সে দাঁড়ালো। অন্ধকারে রক্তিমের ছায়াটা স্পষ্ট দেখা যাচ্ছে। এক হাতে মোবাইল কানে ধরে দাঁড়িয়ে আছে, অন্য হাতে জ্বলন্ত সিগারেট। অদ্রিজা কিছু বলে উঠবে ঠিক তখনই রক্তিম মোবাইলের ওপাশের ব্যক্তিটাকে বলে উঠল, উফ সুইটহার্ট, অতটাও আঘাত পাইনি আমি যতটা তুমি বলছো। তাছাড়া তোমার কথা মতো তো ডক্টরের কাছেও গেলাম, ব্যান্ডেজও করে নিয়েছি। তাও এত চিন্তা কেন করছো? আর রইল তোমার সাথে দেখা করার কথা। আজও তো তোমার সাথে দেখা হলো বেবি। 1 মাস পর এমনিতেও তোমার কাছে পুরোপুরি ব্যাক করব, নো টেনশন। এনিওয়েজ, বেশি রাত জাগা কিন্তু ভালো না বেবি। গুড নাইট। অদ্রিজার মুখে বিরক্তিকর ছাপ স্পষ্ট হয়ে ফুটে উঠল কথাগুলো শুনে। বিরক্তি নিয়ে বলে উঠল, মিস্টার রক্তিম। রক্তিম গাল গুড়িয়ে চাইল। অদ্রিজার ঘৃণা, রাগ, কষ্ট, বিরক্তি মিশ্রিত দৃষ্টিটার দিকে একবার তাকিয়ে মুচকি হাসল। মোবাইলের ওপাশের ব্যক্তিটাকে বলে উঠল, দূর, তুমিই আমার প্রিয়তমা। মেয়েটা কেউ না, শুধু পরিচিত কেউ। অদ্রিজা কুঞ্চিত ব্রু নিয়ে তাকিয়ে রইল। রক্তিম যে তাকে জড়িয়ে কথাগুলো বলেছে তার বুঝতে বাকি রইল না। শুধু পরিচিত? আর কোনো সম্বোধন কি আদৌ দিতে পারত না রক্তিম? কে জানে। অদ্রিজার ছোট্ট শ্বাস ফেলে রক্তিমের দিকে তাকালো। মোবাইলটা পকেটে রেখে তার দিকে 2 পা এগিয়ে আসলো রক্তিম। বাঁকা হেসে বলে উঠল, কি ব্যাপার বলুন তো? লুকিয়ে চুরিয়ে আমার প্রেমালাপ শুনছিলেন? একদমই না। আপনার প্রিয়তমা আর আপনার এসব ন্যাকামো মাখা কথা শোনার মতো নিচু মনের ইচ্ছে আমার নেই। রক্তিম দাঁত কেলিয়ে হেসে বলল, রেগে যাচ্ছেন? অদ্রিজা তেজ নিয়ে তাকালো। তিক্ত কণ্ঠে বলল, কেন রেগে যাব আমি? আপনার প্রেমিকা কেমন, কীরকম, কোথায় থাকে তাতে বিন্দুমাত্র আগ্রহ আমার নেই। তবে আপনার প্রেমিকা যেমনই হোক, সে আপনাকে ডক্টর দেখাতে রাজি করিয়েছে, এটুকু অন্তত ভালো করেছে। অন্যরা বললে তো আপনার সিম্প্যাথি মনে হয়, তাই না? রক্তিম সরু চোখে তাকালো। তারপর বলল, আপনার সাথে তার তুলনা হয় না অদ্রিজা। বৃথা বৃথা তুলনাও করবেন না। আপনার বলা কথাগুলোও সিম্প্যাথি মনে হলেও সে কখনো সিম্প্যাথি নিয়ে কথা বলবে না আমার সাথে। তাকে আমি অনেকটা ভালোবাসি। অদ্রিজা মেকি হাসল। তারপর বলল, যাক, আপনি কাউকে ভালোবাসেন, শুনে ভালো লাগলো। এনিওয়েজ, সিগারেটটা ফেলে দিন। যদি সিগারেট নিয়ে দৌড়া উয়াতে মন চায় তো বাহিরে যান, আর নয়তো সিগারেটটা ফেলে দিন। আমি সিগারেটের গন্ধ সহ্য করতে পারি না, আমার মাথা ব্যথা করে। রক্তিম হেসে উঠল অদ্রিজার কথা শুনে। সিগারেটটা না ফেলে দিয়ে ঠোঁটের মাঝে নিয়ে টান দিল। মুখ দিয়ে ধোঁয়া উড়িয়ে মুচকি হেসে বলল, কি ভাবছেন, আপনার কথা মতো সিগারেটটা ফেলে দিব? দেওয়া উচিত? অদ্রিজা দৃঢ় কণ্ঠে বলল, হ্যাঁ উচিত। অবশ্য আপনার মধ্যে উচিত অনুচিত বোধ থাকলে তো। রক্তিম হুহা করে হেসে উঠল এবার। অন্ধকারের আবছায়ায় রক্তিমার হাসিটা অদ্ভুত মাদকতায় ছুঁয়ে গেল অদ্রিজার মনকে। তেমনি অদ্ভুতভাবে রক্তিম একটা কাজ করে বসল। হাত থেকে সিগারেটটা ফেলে দিল।
অদ্রিজা অবাক হলো রক্তিমের এমন কাজে। রক্তিমকে যতটুকু চিনেছে তাতে রক্তিম সিগারেটটা ফেলে দেওয়ার মতো মানুষ নয়, কিন্তু ফেলে দিল এত সহজেই। রক্তিম অদ্রিজার অবাক হওয়াটাকে উপেক্ষা করেই বলল, নিন, ফেলে দিলাম। এবার বলুন, উচিত অনুচিত বোধ আছে আমার, তাই না? অদ্রিজা অবাক হলেও আগের মতোই দৃঢ় কণ্ঠে বলে উঠল, না নেই, আপনার কাছে কোনো কিছুরই বোধ থাকতে পারে না, তাই বুঝি? অবাক হলেন সিগারেটটা ফেলে দিলাম দেখে। অদ্রিজা তাচ্ছিল্য হেসে বলল, হ্যাঁ, যার কাছে কোনো কিছুরই বোধ থাকে না সে আবার উচিত অনুচিত বোধ করে সিগারেট ফেলে দিল। একটু তো অবাক হওয়ার উচিতই, বলুন। রক্তিম হাসল। পাশে থাকা টুলটায় বসে পড়েই প্রশ্ন করল, দিহানের সাথে কথা বলেছেন? শুনলাম এখন কথা বলার মতো অবস্থায় আছে দিহান। ডক্টরও কথা বলার অনুমতি দিবে। বলবেন কথা? আপনি চাইলে এখন গিয়ে দেখা করে আসতে পারেন অদ্রিজা। হঠাৎই দিহানের প্রসঙ্গ নিয়ে কেন কথা বলছেন? আমি তো দিহানের সম্পর্কে আপনাকে কিছু জিজ্ঞেস করিনি। আর দিহানের সম্পর্কে আপনি কিছু বলবেনও না রক্তিম। আপনার মতো মানুষের মুখে দিহান সম্পর্কিত কথা মানায় না। এসব ভালো মানসিকতা একদমই দেখাবেন না। আমি জানি আপনি কেমন। রক্তিমের মুখে আগের মতোই হাসি। অদ্রিজা কপাল কুঁচকে তাকিয়ে রইল। সব কিছুতেই এত হাসি আসে কোথা থেকে এই মানুষটার? সব কিছুতেই কেন এত হাসে? অদ্ভুত। বিরক্তি নিয়ে তাকাতেই রক্তিম ভ্রু নাচিয়ে প্রশ্ন করল, সত্যি জানেন আমি কেমন? জানি তো। রক্তিম মুচকি হাসল। উঠে দাঁড়িয়ে অদ্রিজার মুখোমুখি দাঁড়িয়েই দাঁত কেলিয়ে হাসল। অদ্রিজার পেছনের দেওয়ালে দু হাত রেখে অদ্রিজার সামনাসামনি দাঁড়ালো। মাঝখানে কয়েক ইঞ্চি দূরত্ব রেখে ফু দিয়ে উড়িয়ে দিল অদ্রিজার কপালে আসা চুলগুলো। তারপরে বলল, আমার প্রতি আপনি এতটাই ইন্টারেস্টেড যে আমি কেমন তাও জেনে নিয়েছেন। অদ্রিজা বর্গে গেল। নিজের এতটা কাছাকাছি রক্তিমের উপস্থিতিতে নিঃশ্বাস ঘন হয়ে উঠল তার। রক্তিমের উপসে পড়া উষ্ণ নিঃশ্বাস কপাল ছুঁয়ে যেতে কেঁপে উঠল শরীরের লোমকূপগুলো। তবু আগের মতোই তেজ নিয়ে সে বলে উঠল, সরে দাঁড়ান রক্তিম। না সরলে? অদ্রিজা তাচ্ছিল্য নিয়ে হাসল। তারপরেই বলল, না সরলে কিছুই করব না। আপনি যা ইচ্ছে তাই করতে পারেন আমার সাথে রক্তিম। আমি আপনার কাছে নিজেকে বিক্রি করে দিয়েছি, বলেই গিয়েছিলাম তা। সরে দাঁড়াতে বলার জন্য দুঃখিত। রক্তিমের মুখচাহনি তৎক্ষণাৎই পাল্টে গেল। শক্ত হয়ে উঠল সোয়াল। হাত জোড়া দেওয়াল থেকে সরিয়ে নিয়ে অদ্রিজা থেকে 2 পা পিছিয়ে দাঁড়ালো। গম্ভীর কণ্ঠে বলল, সরে গেলাম। ঠিক এভাবে সব কিছু থেকে সরে যাব অদ্রিজা। অদ্রিজা রক্তিমের কথার মানে বুঝল না। হতবিহ্বল দৃষ্টি নিয়েই রক্তিমের দিকে তাকাতেই রক্তিম সে স্থান ত্যাগ করল। দ্রুত প্রবেশ করল রুমে। আর অদ্রিজা সেভাবেই দাঁড়িয়ে রইল সেখানে। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে হৃদয় নিবাসী তুই। লিখেছেন ভূমি। এটা গল্পের প্রথম অংশ। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।